ওহির রিয়াকশন দেখে ইচ্ছে মিট মিট করে হাসে। তার সাথে মজা নেওয়া এত সহজ নাকি? ইচ্ছেরা বাড়িতে প্রবেশ করতেই সবাই চিল্লি চিল্লি শুরু করে দিল, বউ এসেছে বউ এসেছে বলে। ইচ্ছের এবার সত্যি সত্যি জামাই জামাই ফিলিংস হচ্ছে। তখন তো মজা করে বলল, এখন বিষয়টা অদ্ভুত লাগছে। অনিমা বেগম সবাইকে বেশ সুন্দর করে আপ্যায়ন করলেন। শফি সাহেব আর আনোয়ারা বেগমকে আলাদা রুমে দেখিয়ে ফ্রেশ হতে বলে তিনি নাস্তা বানাতে চললেন। ওই ইচ্ছেকে তার রুমে নিয়ে গেল। হঠাৎ পেছন থেকে ইচ্ছের কেউ চোখ ধরল। জিনিয়া, ইচ্ছে ধরে ফেলায় জিনিয়া হাত নামিয়ে বলল, কি করে বুঝলি? ইচ্ছে হেসে বলল। তোর যে বাদুড়ের হাত না বুঝতে পারি। জিনিয়ার রেগে গেল। দুজন মিলে চুল ধরে টানাটানি করতে লাগলো। ওই হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করে পারল না, তাই তাকে শান্ত করতে ফিস ফিস করে বলল, আবির ভাইয়া এসেছে, একদম নায়কের মতো দেখতে, দেখা করবি না? জিনিয়ার সাথে সাথে থেমে গেল। ওহির হাত ধরে বলল, অবশ্যই, এখনই চল। তোরা সবগুলো বিয়ে করে নিচ্ছিস, আমার কি হবে? পরে পরিচয় করিয়ে দেবে বলে লাভ হলো না। অবশেষে চারজন মিলে আবিরের রুমে গেল। জিনিয়া রুমে ঢোকার আগে ঘোমটা দিল চোখ মুখ ঢেকে। ওহি সবার সাথে পরিচয় করিয়ে দিল। জিনিয়া এক হাত ঘোমটা দেখে আবির কৌতূহল নিয়ে ওহিকে বলল, তোর এই বান্ধবী এক হাত ঘুমটা কেন দিয়েছে রে? জিনিয়া সে কথা শুনে ঘোমটার আড়ালে হাসল, ঠোঁট টিপে বলল, আরে সিনেমায় দেখেছি, বিয়ের আগে যে আমার মুখ দেখতে নেই। আবির অবাক কণ্ঠে বলল, কে আপনার জামাই? কে আবার? আপনি? সবাই থতমত খেয়ে তাকিয়ে রইল। আবির ওহির দিকে তাকাতে সে ইশারাতে বোঝালো, এই মেয়ের সাথে তোমাকে খুব ভালো মানাবে। দুজনেই এক জাতের। সুপ্রিয় এমপি মশাই, কি অবাক হলেন তো এটা ভেবে? আজকে কেন অযোগ করিনি? আসলে আমি নিজেও অবাক হয়েছি, তবুও কেন জানি না আজকে অক্ষরটা লিখতে ইচ্ছে হলো না। তাই বলে ভাববেন না আপনাকে রোমান্টিক চিঠি লিখব। বিয়ে হচ্ছে জন্য আমি পাল্টে যাব, মোটেও এমন কিছু হবে না। আমি যেমন ছিলাম তেমনই রয়ে যাব। আপনার থেকে একটা জরুরি কথা জানার ছিল। আপনি আমার প্রেমে পড়লেন কিভাবে বলেন তো? আমায় দেখে যে ভাব নিতেন, মনে হতো মাথায় বন্দুক ঠেকিয়ে কথা বলতে বাধ্য করেছি, অথচ মনে মনে ছিল অন্য কিছু। এই জন্য রাজনীতিবিদ লোকেদের আমার একদম পছন্দ নয়। তারা মুখে এক মনে আর এক। আবারও প্রমাণ হয়ে গেল। শুনুন, আপনার কপাল ভালো, এই ইচ্ছে রানী আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে, নইলে মনে তো হয় না জীবনে বউ পেতেন। আসলে এখনকার সময়ে আমার মতো শান্তশিষ্ট ভদ্র সিঙ্গেল মেয়ে পাওয়াই যায় না। আমি এক পিস ছিলাম শুধু। ভেবে দেখেছেন কি আপনি কত লাকি? শুনুন এমপি মশাই, আমি ছাড়া যদি অন্য কোনো মেয়ের দিকে তাকান তাহলে আপনার জীবন শেষ। আমি কিন্তু বসে বসে কান্নাকাটি করে সাগার বানানোর মতো মেয়ে নই। এখন আসে আসল কথায়। আমার কিছু শখ আছে, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। আপাতত 3টা শখ বলে রাখছি, পরে বাকিগুলো বলবো। প্রথম শখ, দিনে আমাকে 100 বার ভালোবাসি বলবেন। আমি উত্তর করব না, তবুও বলবেন। ক্লান্ত হয়ে গেলে একটু আরাম করে নেবেন, অতঃপর আবার বলবেন। থামলে কিন্তু চলবে না, থামলেই মশলা ছাড়া রোস্ট বানিয়ে ফেলবো। দ্বিতীয় শখ, আমার সাথে ঝগড়া করতে হবে। বম মেরেও তো আপনার মুখ থেকে কথা বের করানো যায় না, এমন হলে চলবে না। আমি ঝগড়া করতে ভীষণ পছন্দ করি, কিন্তু একা একা কি ঝগড়া করা যায়? দেখা যাবে আমি ঝগড়া করছি, আপনি পাত্তাই দিলেন না, শুধু আপনার চেনা পরিচিত একটা ডায়লগ দিলেন, শোনো মেয়ে, ঝগড়াঝাটি করবে না, আমার পছন্দ না। তাহলে কিন্তু আরই আমার সাথে সাথে তাল মিলিয়ে পায়ে পা মিলিয়ে ঝগড়া করতে হবে, এবং শেষ পর্যায়ে হার মেনে বলতে হবে, তুমি ঠিক আমি ভুল, সব দোষ আমার। তৃতীয় শখ, আমার দাদাজানের প্রবল আত্মসম্মান। তিনি আপনার থেকে কিছু নেবে না। আমি চাই প্রতিষ্ঠিত হয়ে তাদের জন্য কিছু করতে। আরও চাই তারা আজীবন বেঁচে থাকুক, কিন্তু তা তো সম্ভব নয়। সৃষ্টিকর্তা সবার সময় নির্ধারণ করে রেখেছেন। জানেন, আমি কখনো আমার বাবা মাকে দেখিনি, কখনো আফসোসও হয়নি মানুষ দুটো আমার এতটাই ভালোবাসে। আমার জীবনে কাছের মানুষের সংখ্যা কিন্তু খুব কম। এই কম সংখ্যক মানুষের ভালোবাসা অফুরন্ত। যাই হোক, কখনো আমাকে বিরক্ত লাগে তবে সরাসরি বলে দিবেন। কি ভাবছেন বলে দিলেই আপনাকে ছেড়ে চলে যাব? মোটেও না, একদম হাত পা ভেঙে সামনে বসিয়ে রাখবো।
আপনাকে আমি অনেক অনেক বিরক্ত করব। আপনি বিরক্ত হবেন আর আমি মিটিমিটি হাসবো আর দেখবো আপনি কিচ্ছু বলতে পারবেন না। আর শুনুন, এই যে ডাকেন, শোনো মেয়ে, শোনো মেয়ে, বিয়ের পরেও এই ডাকটা ডাকবেন। কি ভাবলেন মানা করব? একদম না, ডাকটা আমার মন্দ লাগে না। আপনার জন্য আবারও একটা কবিতা ট্রাই করলাম। আপনি পাবেন না তো শালিকা, আমি আপনার বউ মালাইকা। ইথি আপনার শোনো মেয়ে থেকে শোনো বউ হয়ে যাওয়ার একমাত্র উত্তরাধিকারী। অনুভব চিঠি পড়ে হাসে। মেয়েটা এত দুষ্ট, কখন তার রুমে এসে টেবিলের ওপর রেখে গেছে টেরই পায়নি। চিঠিতে আবারও হুমকি দিয়েছে, হাত পা ভেঙে দেবে। সে এক হাত দিয়ে ধরলেই তো এই মেয়ে নড়াচড়া করতে পারবে না, আর হাত পা ভাঙা তো বিলাসিতা। হেসে বেশ জোরেই বলল, এই মেয়ে এতদিন আমায় আজ পাগল বানিয়ে ছেড়েছে, এবার তো ফুল পাগল বানিয়ে ছাড়বে। অনুপেটা কে তোমায় পাগল বানাবে? আকলিমা বেগমের ডাক শুনে অনুভব ছটপট চিরকুটটা লুকিয়ে ফেলল। হাসার চেষ্টা করে বলল, কেউ পাগল বানাবে না কাকিমণি, তুমি ভুল শুনেছ। আমি ভুল শুনলাম হবে হয়তো। আচ্ছা শোনো, তুমি বিয়ের শপিং বাচ্চা দুটো মেয়ের হাতে দিয়ে দিলে কেন? তারা তো অনেক কিছুই কিনতে ভুলে গেছে। মেইন জিনিস গয়না, সেগুলোই তো একটাও কিনে নাই। তোমার মা রাগারাগি করছে, সে কিছুতেই নতুন বউকে পুরাতন গয়না দেবে না। অনুভব অবাক হলো না, সে জানতো এমন কিছু হবে। বলল, তা কেমন কথা, গহনা কি পুরাতন হয়? আকলিমা বেগম তাল মিলিয়ে বললেন, আমিও তো তাই বললাম, কিন্তু কে শোনে কার কথা? আচ্ছা শোনো, তাকে কিছু বলো না, মন খারাপ করবে। গয়নার ব্যবস্থা করো। সমস্যা নেই, আমি গহনা এনে রেখেছি। আকলিমা বেগম খুব খুশি হলেন। এগিয়ে গিয়ে অনুভবের মাথায় হাত রেখে বললেন, আমার সোনা বাচ্চাটা সব দিকে খেয়াল থাকে। তোমার বাচ্চাদেরও তোমার থেকে কিছু শেখা উচিত। আরও কিছু কথা বলে আকলিমা বেগম চলে গেলেন। অনুভব কিছুটা লজ্জা পেল। একথা যে কাকিমণি এখন সবাইকে বলবে তার বোঝা শেষ, আর তার বাচ্চা বাচ্চা ভাই বোনেরা মজা নেবে। ইচ্ছের জন্য আলাদা গহনা কিনে রেখেছিল পরে দেওয়ার জন্য, তবে এখন শহরে যাওয়ার সময় নেই জন্য এগুলোই বিয়েতে দিতে চাইল। হলুদ সন্ধ্যা, বসন্তের সময় হলুদ শাড়িতে সবাইকে বেশ সুন্দর লাগে। কি সুন্দর পরিবেশ, চারদিকে নতুনত্বের ছোঁয়া লেগেই থাকে। ছাদে বেশ সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে, সবাই মিলে দেখতে চমৎকার লাগছে। ইচ্ছের থেকে আনোয়ারা বেগম বেশি খুশি। এত বড় আয়োজন তারা করতে পারত না, তবে তারাও আশা ছিল ইচ্ছের বিয়েটা ধুমধাম করে দেবে। অন্যদিকে আবারও কষ্ট লাগছে, সারা জীবন ইচ্ছেকে কাছে রাখা তো সম্ভব নয়। নিজেদেরও বয়স হয়েছে, একটা বিশ্বস্ত মানুষের কাছে মেয়েটাকে তুলে দিতে পারলে শান্তিতে মরতেও পারবে। শফিক সাহেব দূর দাঁড়িয়ে স্ত্রীর দিকে তাকিয়েছিলেন। আনোয়ারা বেগম পাশ ফিরতেই চোখে চোখ পড়ল। চমৎকার একটা হাসি উপহার দিলেন। এই মানুষটা থেকে অসম্ভব ভালোবাসে, তাই তো কোনোদিন মা হতে পারবে না জেনেও হাত ছাড়েনি, কখনো বুঝতে দেয়নি। ওই যে কথায় বলে না, পুরুষ তার শখের নারীকে অসম্ভব ভালোবাসে। কথাটা শফিকের জন্যই কার্যকর। শফিক সাহেব এগিয়ে আসলেন, মুচকি হেসে বললেন, মন খারাপ করো না, ইচ্ছে সুখী হবে। আনোয়ারা বেগম উত্তর না দিয়ে তাকিয়ে রইলেন। তা দেখে আবার বললেন, কথা বলছো না যে? কিছুটা লজ্জা নিয়ে ধীরে ধীরে বললেন, অনেক ভালোবাসি মাস্টার মশাই। অনুভব অনেক ভাবনা চিন্তা করে রঙ্গনকে কল দিল। ইচ্ছের বিয়ে, রঙ্গন লুকিয়ে হলেও দেখতে চায়, তাই সেও গ্রামে এসেছে। ইচ্ছে যদিও তাকে দাওয়াত দিয়েছে, কিন্তু সে চায় না কোনো ঝামেলা হোক। এখানে আসলে সারাদিন বাহিরে থাকলেও রাতে তাদের বাসাতেই থাকে। একটা গহনার সেট হাতে ধরে উদাসীনভাবে বিছানার উপর বসেছিল। গহনাটা ইচ্ছের বিয়ের উপহার। হঠাৎ ফোনের শব্দে ধ্যান ভাঙল। অনুভবের কল দেখে অবাক হলো, সাথে সাথেই রিসিভ করলো। হ্যালো, অনুভব মির্জা বলছিলাম। জানি, পরেরটুকু বল। বোনের বিয়েতে আসবি না? রঙ্গন যেন আকাশ থেকে পড়ল, সন্দেহের কণ্ঠে বলল, তুই কি তুই কি কিছু উল্টাপাল্টা খেয়েছিস? অনুভব বিরক্ত হয়ে বলল, আমাকে কি তোর মতো মনে হয়? হ্যাঁ, কেন? তোকে কি মাইয়া মানুষের মতো মনে করব?
রগন, উল্টাপাল্টা কথা বন্ধ কর, আমি কিছু বলতে চাই। কে ধরে রেখেছে? তুই আর তোর বোন দুটোই 1 নম্বরের ফাজিল। জানি, তারপর? অনুভব কথা না বাড়িয়ে বলল, শোন, তোর বোনের বিয়েতে তুই আসতে পারিস, সমস্যা নেই, তবে মনে রাখবি আমার বোনের থেকে দূরে থাকবি। কথাটা বলেই সাথে সাথে ফোন রেখে দিল। অনুভব কল রাখতেই রঙ্গন হাসলো, তার মন যা বলল। আরে বাহ, এ তো মেঘনা চাইতেই জল। ইচ্ছেকে শাড়ি পরিয়ে ফুলের গহনা দিয়ে সাজিয়ে ওহি নিজেও সাজতে বসলো। সুন্দর করে সেজে গুজে বাহিরে যাবে এমন সময় রঙ্গনের কল আসলো। ওহি কিছু না ভেবেই ধরল। কিরে এমপির বোন, ভুলেই তো গেছিস আমাকে? হ্যাঁ, ভাইয়ের বিয়ে দিচ্ছিস, জামাইকে ছাড়া লজ্জা করছে না? ওহি ভ্যাবাচেকা খেয়ে বলল, শুনুন, উল্টাপাল্টা কথা বলবেন না। এখন হলুদ পরানো হবে, পরে কথা বলবো। তুই শুধু ফোন কেটে দেখ, তোর ভাইয়ের আগে আমি তোকে বিয়ে করে নিব। হুম, অন্য কাউকে নয়, তোকেই। ওহি বিরক্ত নিয়ে বলল। আসুন, নিয়ে যান আমায়, দেখি আপনার কত সাহস। হ্যাঁ, রঙ্গন মুস্কি হেসে বলল, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेन तुझे ओ गोरी अंग तेरे सजना। ওহি সিরিয়াসলি নিল না, তাই বলল। ঠিক আছে, পাঞ্জাবি পরে আসবেন। রঙ্গন পকেট থেকে সিগারেট বের করতে করতে ভাব বলল, শোন, আমি পাঞ্জাবি পরে গেলে তোর ভাইকে রেখে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। নায়ক মানুষ বলে কথা। নায়ক নয়, ওটা খলনায়ক হবে। ইচ্ছেকে স্টেজে নিয়ে গিয়ে বসাতে সবাই ছবি টবি তুলতে লাগলো। আবির ক্যামেরা এনেছে বড় বউয়ের ছবি তোলার জন্য, কিন্তু তাকে জোর করে ছবি তোলাচ্ছে জিনিয়া। বেচারা বিরক্ত হয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে সাহায্যের আশায়, কিন্তু কেউ এগিয়ে আসে না, সবাই মজা নিচ্ছে। অনিমা বেগম সবার আগে আনোয়ারা বেগমকে হলুদ ছোঁয়াতে বললেন। তিনিও সম্মতি দিয়ে এগিয়ে গেলেন। অনুভব রেডি হচ্ছে, এখনো আসেনি। ওহি গিয়ে ইচ্ছের পাশে বসে ফিস ফিস করে বলল, সই, তোকে যে কি সুন্দর লাগছে না, ইচ্ছে করছে আমিই বিয়ে করে ফেলি। ইচ্ছে মুস্কি হেসে বলল। সামনে তাকিয়ে বল, কাকে বিয়ে করতে চাস? ওহি সাথে সাথে সামনে তাকালো, আর যা দেখলো তাতে চমকে উঠল। রঙ্গন আসে, তার চিরচেনা পোশাকে নয়, একদম অন্য লোকে। শরীরে সবুজ পাঞ্জাবি জড়ানো, মাথার চুলগুলো পরিপাটে করে রাখা, মুখে লেগে আছে তার সেই অমায়িক হাসি। ওহি মনে মনে বলল, ইস রে, এই লোকটার হাসি এত সুন্দর কেন? ওই সবসময় তাকে টি শার্টের বা গেঞ্জির ওপরে শার্টের বোতাম খুলে কাকের বাসার মতো চুল বানিয়ে রাখতেই দেখেছে। আরেকটা জিনিস মিসিং তার, সেই প্রাণপ্রিয় সিগারেট। ইচ্ছে ওই রিয়াকশন দেখে মিটি মিটি হাসে। তার মন বলছিল রঙ্গন আসবে, সত্যি তাই হলো। কিন্তু অনুভব ইচ্ছের ভাবনার মধ্যেই আনোয়ারা বেগম হলুদ দিয়ে চলে যেতেই রঙ্গন এগিয়ে আসলো। যেহেতু বাড়িতে অনেক মেহমান, সবাই কাজ নিয়ে ব্যস্ত, তাকে আলাদা করে কেউ খেয়াল করলো না। খেয়াল করলেও বা কি, তাকে চেনার উপায় নেই। সবে অনুষ্ঠান শুরু হওয়ায় তেমন মানুষজনও এখনো আসেনি। রঙ্গন ভাইয়া, আপনি এসেছেন? আমার বোনের বিয়ে আর আমি আসবো না? ইচ্ছে ভীষণ খুশি হলো, তাকে বসার জায়গা করে দিল। রঙ্গন সে পাশে না বসে ওহির পাশে গিয়ে বসে পড়ল। বেচারি এখনো তাকিয়ে আছে। এই লোকের এত ভালো ব্যবহার তার ঠিক হজম হচ্ছে না। রঙ্গন মুস্কি হেসে ফিস ফিস করে বলল, আর কতক্ষণ তাকিয়ে থাকবি? লজ্জা লাগছে আমার। ওহি মুখ ভেঙে দিয়ে চোখ সরিয়ে নিল, অন্যদিকে তাকিয়ে বলল, আমার বইয়ে গেছে আপনাকে দেখতে। বেশ, এখন 3 কুল পরে ফুদে তো আমায়। ওহি অবাক হয়ে বলল। কেন? রঙ্গন মাথা চুলকিয়ে বলল, আশেপাশে তাকিয়ে দেখ, সবাই কিভাবে তাকিয়ে নজর দিচ্ছে আমার দিকে। মাইয়া মানুষের নজর থেকে বাঁচতে 3 কুল পরে ফুদে। 4 চোখ লাগিয়েও যদি চোখে কম দেখোস তাইলে কেমন হয়? হ্যাঁ, অনুভব আসছে দেখে ওহি আর কিছু না বলে উঠে দাঁড়ালো। ইচ্ছের অন্য পাশে গিয়ে বসলো। অনুভবের হলুদ নিয়ে তেমন মাতামাতি নেই, তবুও সবাই জোর করাতে রাজি হয়েছে। তার জন্য অন্য পাশে স্টেজ সাজানো হয়েছে। সেখানে গিয়ে বসতেই রঙ্গন আসছে বলে সেদিকে চলে গেল।
ওহি ভয়ে ভয়ে সেদিকে তাকিয়ে রইল। হুট করে গিয়ে অনুভবের পাশে বসে দুহাত ভর দিয়ে হলুদ নিয়ে মুখে মাখিয়ে দিল। অনুভব বিরক্ত নিয়ে তাকাতেই দেখল রঙ্গন হাসছে। সে জানতো রঙ্গন আসবে, তবুও বলল, তুই সত্যি এসেছিস? কেন, তুই কি আমায় মিথ্যা দাওয়াত দিয়েছিলি? না। অনুভবের ছোট্ট জবাব। এবার রঙ্গন একটু গম্ভীর ভাব নিয়ে বলল, শোন, বোন দূরে থাকুক বা কাছে, বোন তো বোনই নাকি? তাকে আমি ভালোবাসি, কখনো না দেখেই ভালোবেসেছি। তাকে কখনো বলা হয়নি, তবে তোকে বলে রাখলাম, মনে রাখবি, তাকে কষ্ট দিলে রঙ্গন পাঠান তোকে ছাড়বে না। অনুভব মুচকি হেসে বলল, যাকে এখন আর সহ্য করতে পারিস না তার সাথে বোনের বিয়ে দিচ্ছিস, বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং। মুখের কথা আর মনের কথা এক নয়। কথাটা রঙ্গন মনে মনেই বলল, মুখে প্রকাশ করল না। মানুষজন এদিকে আশায় উঠে দাঁড়ালো, বলল, কাল আবার আসছি। অনুভব তাকিয়ে রইল। তার মন বলে রঙ্গন উপরে অন্যরকম দেখাচ্ছে, তবে ভেতরে আগের মতোই আছে। না, এবার কিছু একটা সে করেই ছাড়বে। সত্যটা বের করতে হবে। যাওয়ার আগে আরেকবার ইচ্ছের কাছে গেল দেখা করতে। ইচ্ছের থেকে বিদায় নিয়ে যেতে যেতে ওহিকে মেসেজ করল, তুইও শাড়ি পরেছিস, আমিও পাঞ্জাবি পরে এসেছি, যাবি নাকি কাজে অফিস? ওহির ফোন হাতেই ছিল। রঙ্গনের মেসেজ আসতেই সাথে সাথে দেখল, তবে কিছু না লিখে ডিলিট করে রেখে দিল। অনুভব দূরে বসে ইচ্ছের দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে আজকে ভীষণ সুন্দর লাগছে। কিছু সময় তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। না, এখানে আর থাকা যাবে না। বিয়ের দিন একই বাড়িতে বিয়ের জন্য কি গাড়িতে করে বর আসবে না? এটা কখনো হয়? আবির নাছরবান্দা, সাথে অনিমা বেগমও আছেন। শেষমেশ অনুভব মেনে নিল। সারা এলাকা ঘুরে ঘুরে আবার বাড়িতে আসলো। সে আসতেই চেঁচামেচি শুরু হয়ে গেল, বর এসেছে, বর এসেছে। ইচ্ছে বউ সেজে বসে আছে। ওহি আর জিনিয়া মিলিয়ে তার ছবি তুলছে। বর এসেছে ডাক শুনে ইচ্ছের অন্যরকম একটা অনুভূতি হতে লাগলো। ইচ্ছেকে রেখে সবাই মিলে গেট ধরতে গেল। ওহি, আরিয়া, জিনিয়া, জিহান আরও কয়েকজন মিলে ভেবেছিল একটু ঝগড়াঝাটি করবে, কিন্তু সেগুড়ে বালি। তা কিছুই হলো না। যা দাবি করল অনুভব বের করে দিয়ে দিল। আবির হতাশ হয়ে বলল, এটি কি করলে ভাই? অনুভব মুচকি হেসে বলল, আমার বোনগুলোর আবদার আমি কি করে ফেলি? আনোয়ারা বেগম মিষ্টি মুখ করিয়ে অনুভবকে ভিতরে নিয়ে গেল। আকলিমা বেগম জামাই আদর শুরু করে দিলেন। টুকটাক গল্পগুজব করতে করতেই কাজে চলে আসলো। এখান থেকে গিয়ে আরেকটা বিয়ে পড়াতে হবে ওনার, তাই তাড়া দিল। ইচ্ছে যেহেতু রেডি আছে, সবাই রাজি হয়ে গেল। ওহি গিয়ে তাকে নিয়ে এসেছে, অনুভবের পাশে বসিয়ে দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় ইচ্ছে তাকে ইশারায় যেতে নিষেধ করল, কিন্তু ওহি তা শুনল না। চলে গিয়ে দাদাজান আর দাদিজানের সাথে নিয়ে এসেছে। ইচ্ছের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ভয় নেই, আমরা সবাই আছি। শফিক সাহেব তার মাথায় হাত দিয়ে শান্ত থাকতে বললেন। ইচ্ছে সাহস পেল, একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। কাজী তার কাজ শুরু করলেন। আগে দুজনের থেকে সিগনেচার করে নিলেন, অতপর ধর্মীয় মতে বিয়ে পড়াতে লাগলেন। ইচ্ছেকে কবুল বলতে বলায় সে আনোয়ারা বেগমের দিকে তাকালেন। তিনি হেসে বললেন, আমরা আছি, তুই বল। ইচ্ছে আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজছিল। হঠাৎ চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা রঙ্গনের দিকে। তার দিকেই তাকিয়ে আছে। সেও ইশারা করলো। দেরি হচ্ছে দেখে অনুভব এবার গলা ছেড়ে বলল, বিয়ে করবে না নাকি? ইচ্ছে তার দিকে তাকাতেই অনুভব মুচকি হেসে বলল, শোনো মেয়ে, এতদিন শুধু বাহিরে এটা দেখলে, এবার থেকে ভেতরে এটা দেখাবো। সকল অভিযোগ দূর করে দিব। তাড়াতাড়ি আমার হয়ে যাও তো দেখি। অবশেষে ইচ্ছে চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টেনে কবুল বলেই দিল। ভালোভাবে বিয়েটা সম্পন্ন হলো। আনোয়ারা বেগমের মনে মনে খারাপ লাগলেও মুখে হাসি দিয়ে দাঁড়িয়ে রইলেন। অতপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিল। এখন কাপল পিক তোলার পালা। ছবি তোলা শেষ হতেই ক্লান্ত হয়ে দুজনেই পাশাপাশি বসে পড়ল। ওহিরা দূরে দাঁড়িয়ে জুতা চুরি করার প্ল্যান করে নিল। প্রথমে ছবি তোলার নাম করে ওহি আর আরিয়া অনুভবের পায়ের কাছে বসে পড়ল। ছবি তোলা শেষ হতেই জুতা নিয়ে দৌড়। অনুভব প্রথমে অবাক হলেও পরে বুঝল বিষয়টা। গেট ধরার টাকা সাথে সাথে দেওয়াতে ইচ্ছেও কিছুটা বিরক্ত হয়েছে, তাই এবার নিজে থেকেই বলল,
শুনুন, এমপি মশাই এত সহজে টাকা দিতে রাজি হবে না। টাকার মায়া করতে শিখুন, এত উদার হতে হবে না। অনুভব মুচকি হেসে বলল, বাহ, এখন থেকেই বইয়ের দায়িত্ব শুরু করে দিয়েছো। ইচ্ছে কিছু না বলে মুখ ভেঙচি দিল। ওই জুতা লুকাতে গিয়ে কারো সাথে ধাক্কা খেল। চোখ মুখ কুচকে বলল, কেন রে? তোর ভাইয়ের দুলা ভাই। ওই সাথে সাথে চোখ খুলল। রঙ্গন দাঁড়িয়ে আছে, অবাক হয়ে বলল। আজকেও আপনি এসেছেন? সে কথার উত্তর না দিয়ে বলল। জুতা চুরি করে টাকা নিবি? ওহি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতেই রঙ্গন বলল, বাহ, বেশ ভালো বুদ্ধি তো। তবে আমার বেলায় তোর বোনদের বলে দিস, জুতা চুরি করেও লাভ নেই, আমি আরেকটা জুতা কিনে নিব, তবুও টাকা দিব না। হ্যাঁ, খাটাস লোক একটা। তোরই। ওহি যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। অনুভব জুতা নিয়ে মিছামিছি কিছু তর্ক করার চেষ্টা করল। সবাই বেশ হাসি তামাশাতে মেতে উঠল। রঙ্গন চলে যাওয়ার আগে ইচ্ছের হাতে গহনার সেট ধরিয়ে দিল। ইচ্ছে অনুভবের দিকে তাকাতেই সে নিতে ইশারা করল। এভাবে কেটে গেল অনেকটা সময়। রাত হয়ে গেছে অনেক আগেই। এবার বিদায়ের পালা, কিন্তু একই বাড়িতে বিয়ে হওয়াতে সেটা আর হলো না। ওই স্টেজ থেকে ইচ্ছেকে নামিয়ে নিয়ে অনুভবের রুমে বুঝিয়ে সুজিয়ে ঢুকিয়ে লক করে দিল। ইচ্ছে রুমে ঢুকতেই রজনীগন্ধা আর গোলাপের সুবাস পেল। চারিপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলো। অনুভব রুমে আসবে এমন সময় বিচ্ছু বাহিনীর দল আবার উঠে দাঁড়ালো। তা দেখে এবার হুমকি দিয়ে বলল, তোদের আরেকটু বাকনামি যদি দেখি, একটারও দাঁত থাকবে না। ব্যাস সবাই দৌড়ে। কেউ আর পিছু ফিরে চাইল না। দরজায় খটখট শব্দে ইচ্ছে ঝটপট এক হাত ঘোমটা দিয়ে বিছানার ওপর বসে পড়ল। অনুভব ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিতেই ইচ্ছে তাকে সালাম দিল। অনুভব উত্তর নিয়ে না তাকিয়ে বলল, শাড়ি চেঞ্জ করে উজু করে এসো, 2 রাকাত নফল নামাজ পড়ে নি। তবে তার বলার আগে ইচ্ছে শাড়ি পাল্টে বসে আছে। ইচ্ছে বেশ নরম সুরে বলল, উঁচু করেছি, চলুন নামাজ পড়ে নি। অনুভব বাড়তি কিছু বলল না। নামাজ শেষ করতেই ইচ্ছে গিয়ে বিছানায় বসে পড়ল। অনুভব আলমারি থেকে কাবিনের টাকা বের করে এনে তার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার প্রাপ্য। ইচ্ছে কিছু না বলে নিয়ে রেখে দিল। অনুভব মুচকি হেসে বলল, বড্ড ক্লান্ত দেখাচ্ছে, ঘুমিয়ে পড়ো। ইচ্ছে শুয়ে পড়ল। একটু মন খারাপ হলো তার। ভেবেছিল আজকে গল্প করেই কাটাবে, তার হলো না। অন্য পাশ ঘুরে শুয়ে পড়ল। বেশ কিছু সময় পরে হুট করে অনুভব তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, শোনো মেয়ে, তোমার এমপি মশাই তোমার রাগ বোঝে, দুঃখ বোঝে, আবার ভালোবাসে। রঙ্গন বাসায় ফিরে আবারও সিগারেট নিয়ে বসল। তার মন বলছে সে মস্ত বড় একটা অপরাধ করে ফেলেছে, কিন্তু এখন কি করবে বুঝতে পারছে না। সে চেয়েছিল ওহি তার প্রেমে পড়ুক, কষ্ট পাক। এখন যখন মেয়েটা সত্যি সত্যি তার প্রেমে পড়েছে, তখন আর চাচ্ছে না সে কষ্ট পাক। নিজের মন মস্তিষ্কের সাথে নিজেই লড়াই করছে। সে তো ওহিকে পটাতে চেয়েছিল, অনুভবকে কষ্ট দিতে। তাহলে এখন কেন এত ভাবছে? ইচ্ছের জন্য না, আসল কারণ ইচ্ছে। সে যে কারণে এতদিন অনুভবকে ভুল বুঝে এসেছে, সে কাজ অনুভব করেই নিয়ে। ওহির মায়াবী চেহারাটা মুখের সামনে ভেসে আসতেই মনের মধ্যে উত্তাল পাতাল শুরু হয়ে যাচ্ছে। নিজেই নিজেকে শুধালো, তুই কি ওহিকে ভালোবাসিস? মুখে মুখে বলল না, কিন্তু মন বলছে অন্য কিছু। স্বীকার করতে চাইল না। গায়ে জড়ানো পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে মারল। হাত দুটো দিয়ে চুলগুলো টানতে শুরু করলো। মুহূর্তেই পরিপাটির চুলগুলো আবারও এলোমেলো হয়ে গেল। অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলো ওহির থেকে মাফ চাইবে। ওহি সবে ফ্রেশ হয়ে রুমে এসেছে। ক্লান্ত শরীর নিয়ে গা এলিয়ে দিতে ঘুম এসে হানা দিল, কিন্তু তা স্থায়ী হওয়ার আগে ফোনের রিংটনে উধাও হয়ে গেল। বিরক্ত নিয়ে ফোন হাতে নিয়ে দেখলো রঙ্গন। কানে ধরে বলল, এত রাতে কিছু বলবেন? রঙ্গন যা সাজিয়েছিল সব গুলিয়ে ফেলল। বলল, কি করছিস? কাবাডি খেলছি, খেলবেন? এত রাতে কেউ কাবাডি খেলে? খেলা না তো, তাহলে বলছেন কেন? রঙ্গন একটু চুপ থেকে বলল, ভালো লাগছে না, তোকে আমি আর বিরক্ত করব না। একটু অবাক হলো। সাধারণত রঙ্গন তাকে খারাপ লাগা কখনো শেয়ার করে না। আজকে হঠাৎ কেন, কি হয়েছে?
মন খারাপ? আমি তখন রিপ্লাই করিনি জন্য? আসলে তখন তো অনেক মানুষজন ছিল, এজন্যই। না, সেজন্য নয়, তোকে আমি কিছু বলতে চাই। এইভাবে কেন কথা বলছেন? রঙ্গন একদমে বলল, শোন, অনেক ভাবনা চিন্তা করে দেখলাম তোকে ছাড়া আমার পক্ষে সম্ভব না। তোর কণ্ঠ একদিন না শুনলেই পাগল পাগল লাগে কেমন যেন। আমার অগোছালো জীবনে তোর মতো গোছালো কাউকে বড্ড প্রয়োজন। দূর থেকে তোকে জ্বালিয়ে শান্তি পাচ্ছি না, তোকে পার্মানেন্টলি জ্বালানোর সুযোগ চাইছি, দিবি? ওহির গলা শুকিয়ে গেছে, কোনো উত্তর করতে পারল না। চট করে ফোন কেটে রেখে দিল। হুট করে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল। রঙ্গন ফ্লোরে বসে পড়ল। সে পারেনি ওহিকে কষ্ট দিতে। এত ভালো মেয়েকে কষ্ট দেওয়া যায়, কিন্তু তার পরিবার এই নরকে সে ওহিকে আনবে না, তাকে নিয়ে দূরে থাকবে। সিগারেটের টান দিয়ে ধোঁয়া ওড়াতে ওড়াতে গান ধরল। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, কিছু কথার ভিড়ে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে মনে মনে রয় ব্যাকুলতা, আমায় ডেকো একা বিকেলে কখনো কোনো বাধা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে কোনো এক রূপ কথার জগতে, তুমি তো এসেছ আমারই হতে, কোনো এক রূপ কথার জগতে, তুমি চিরসাথী আমার জীবনের এই পথে। ইশতিয়াক পাঠান সবে বাড়ি ফিরেছে। রঙ্গনের ঘর থেকে গুনগুন শব্দ শুনে এগিয়ে আসলো, কিন্তু দরজা অবধি যাওয়ার আগেই কেউ এসে তার সামনে দাঁড়ালো। ঘুমাসনি তুই? না, ঘুম আসছিল না। রঙ্গন কখন এসেছে? অঙ্কন তার ছেলের হাসি হেসে বলল, পালিত পুতের না হয় খবর রাখার সময় নেই। নিজের পুত যে আজ 2 দিন ধরে বাসায় এসেছে তা জানেন না? ইশতিয়াক পাঠান কড়া কণ্ঠে তাকিয়ে বলল, খবর দিলে তো বাবু। এখন সরো, ওর সাথে আমার কথা আছে। আপনার মা এবং ফুপি কারোর শরীরই ভালো নেই। এত রাতে চিৎকার চেঁচামেচি করে তাদের না জাগালেই ভালো হবে বলে মনে করছি। ইশতিয়াক পাঠান রঙ্গনের রুমের দরজার দিকে একবার তাকিয়ে চলে গেল। অঙ্কন কিছু একটা ভাবে দরজায় টোকা দিল। দরজা খোলা। অঙ্কন ভেতরে গিয়ে দেখল রঙ্গন নিচে বসে আছে। কিছু না বলে তার পাশে বসে পড়ল। রঙ্গন কিছু বলল না, তাই নিজে থেকেই বলল, তুই কি সত্যিই মেয়েটাকে ভালোবাসিস? রঙ্গন উত্তর না দিয়ে চুপ করে রইল। অঙ্কন আবারও বলল, বাবা তোর কথা জেনে গিয়েছে, হয় তাকে অতি দ্রুত বিয়ে করবি, না হলে খুব তাড়াতাড়ি সব শেষ করবি। আমাদের বোনটাকে তো কখনো দেখিনি, তাই বলে অন্যের বোনের। রঙ্গন এবার ফিরে তাকালো তার নজর দেখে। অঙ্কন আবার বলল, তুই আমায় ভাই মানিস বা না মানিস, তোরা আমার ভাই বোন। মা তোদেরকে দেখে রাখতে বলে গিয়েছে আমায়, তবুও আমি কিছুই করতে পারিনি। বড্ড আফসোস হয় জানিস। চলে যা। অঙ্কন দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তার জীবনের দীর্ঘশ্বাসগুলো বোধহয় শেষ হওয়ার নয়। অনুভব এভাবে জড়িয়ে ধরার ইচ্ছের প্রাণ যায় যায় অবস্থা। হুট করে উঠে পড়ল, সাথে সাথে অনুভবও উঠে বসল। অবাক হয়ে জিজ্ঞেস করল, কি সমস্যা? আমায় কেউ ধরলে আমার ঘুম আসে না। অনুভব কিছু সময় চেয়ে থেকে শুয়ে বলল, ঠিক আছে, আজকে ঘুমিয়ে পড়ো, তবে অভ্যাস করে নিও। তবে আমার কিন্তু শোয়া খারাপ, আপনার কোথাও লেগে গেলে দোষ নেই। অনুভব মুস্কি হেসে বলল। আচ্ছা। সকালে অনুভবের ঘুম ভাঙতেই দেখল ইচ্ছে তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। নড়াচড়া করল না। কিছু সময় তাকিয়ে রইল। মনে মনে বলল, পাগলি একটা। হাত দিয়ে মাথার চুলগুলো এলোমেলো করে দেবে এমন সময়
হুট করে তার ফোনটা বেজে উঠল। কোনো মতে ইচ্ছেকে ছাড়িয়ে উঠে বসল। বালিশের নিচ থেকে ফোন বের করতেই দেখলো চয়ন কল করেছে। ফোন রিসিভ করতেই বলল, আসসালামু আলাইকুম স্যার। না মানে ভাই, 10টায় আপনার মিটিং আছে, অলরেডি 9:30 বাজে। অনেকটা কাচুমাচু করেই বলল কথাগুলো। যদিও আজকে ফোন দেওয়ার তার ইচ্ছে ছিল না, কিন্তু পরে ঝাড়ি খাবির জন্য অনেক ভেবেচিন্তে দিয়েছে। অনুভব সাথে সাথে ঘড়ি দেখে ধমকে বলল, এত পরে কল দিয়েছিস কেন? আর একটু আগে কল দিতে পারিসনি? নিচে গাড়িতে অপেক্ষা কর, আমি আসছি। ফোন রেখে ইচ্ছের দিকে তাকালো। কি সুন্দর ঘুমাচ্ছে। জাগাতে ইচ্ছে হলো না, তাই চট করে একটা কাগজে কিছু একটা লিখে পাশে রেখে দিল। অতঃপর আলমারি থেকে কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। রেডি হয়ে তাড়াহুড়ো করে নিচে নামলো। অনিমা বেগম খাবার টেবিলে রেখেছিলেন। অনুভবকে এভাবে নামতে দেখে বললেন, কি রে, কোথায় যাচ্ছিস? বেরিয়ে যেতে যেতে বলল। মিটিং আছে মা। অনিমা বেগম আর কিছু বললেন না। তিনি জানেন বলে কোনো লাভ নেই। দীর্ঘশ্বাস ফেলে আবারও কাজে লেগে পড়লেন। ড্রাইভার না আসায় চয়ন নিজেই ড্রাইভ করতে বসল। অতি দ্রুত যাওয়ার তাড়ায় 25 মিনিটের রাস্তা 10 মিনিটে চলে আসলো অফিসে। গাড়ি থামতেই অনুভব ভেতরে দৌড় দিল। চয়ন গাড়ি পার্কিং করার জন্য রয়ে গেল। এক পাশে নিয়ে গিয়ে গাড়ি রাখতেই কেউ বলে উঠল, চোখ কোথায় নিয়ে গাড়ি চালান? চয়ন অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখলো একটা মেয়ে কাঁথার পানিতে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারল না বিষয়টা, তাই জিজ্ঞেস করলো। ঠিক বুঝলাম না। মেয়েটি গেটের সামনে রাস্তায় আঙুল দিয়ে দেখালো। শেষ রাতের দিকে একটু বৃষ্টি হয়েছে। গেটের সামনের রাস্তাটুকু একটু দাবা হওয়ায় পানি জমেছে। এবার বুঝলো কি হয়েছে, নত স্বীকার করে বলল, সরি আপু, আসলে একটু তারা, তাই তো খেয়াল করিনি। মেয়েটি আরও তেতিকিয়ে বলল, সরি মানে কিসের সরি? আপনি আমার সাথে কথা বলার জন্য ইচ্ছে করে এমন করেছেন? চয়ন কিছুটা বিব্রত হলো, বলল, ভুল করছেন, আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নই। মেয়েটি অপমানিত বোধ করলো। এতে আরও রেখে গেল। আশেপাশে কিছু খুঁজতে লাগলো। সামনে একটা বালতি দেখতে পেল। সেটা নিয়ে গিয়ে ময়লা জমা পানি এনে চয়নের গায়ে ঢেলে দিল। এমন কিছু করবে চয়ন ভাবতে পারেনি। শার্ট ছাড়তে ছাড়তে বলল, এটা কি করলেন আপু? মেয়েটির রাগ যেন কমছেই না। এখনো চয়নের এত ভালো ব্যবহার মেনে নিতে পারল না। বলল, ভদ্র সাজার নাটক করছিস? শোন মীরা, এসব নাটক খুব ভালো করেই আমি বুঝতে পারি। চয়ন শান্তশিষ্ট ছেলে, ঝামেলার মধ্যে থাকতে পছন্দ করে না। কিন্তু এই মুহূর্তে কি করা উচিত বুঝতে পারছে না। মনে মনে অনুভবকে ডাকছে, কিন্তু সে যে এখন আসবে না। মিটিংয়ে ঢুকে পড়েছে, তাও জানি। কিছু সময় চুপ থেকে বলল, আচ্ছা আপু, আপনি বলুন, আমি এখন কি করতে পারি? কখন থেকে আপু ডাকছিস? আমি তোর কোন কালের আপু? শোন, অতি ভক্তি চোরের লক্ষণ। দেখুন, শব্দ সামার, এভাবে গাড়ি চালানোটা আমার ঠিক হয়নি। আমি দুঃখিত, দেরি হয়ে যাচ্ছে আমার, আমি আসছি। চয়নের চলে যাওয়ার দিকে মীরা অবাক চোখে তাকিয়ে রইল। সে একটু ঝগড়ুটে স্বভাবের। সামান্য কিছু হলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করাটা তার অভ্যাস। মনে মনে ভাবল, এই ছেলে কি কাস্টমার কেয়ারে কাজ করে নাকি? মিটিং শেষ হতেই অনুভব বেরিয়ে পড়ল। চয়ন বাহিরে বসেছিল। 1.5 ঘন্টার ব্যবধানে কাপড় চেঞ্জ দেখে প্রশ্ন করল, কি করে তোর? অনুভব মির্জা। কথা শেষ করার আগে কেউ ডাক দিল। অনুভব পেছনে ফিরে দেখল ইশতিয়াক পাঠান দাঁড়িয়ে আছে। মুস্কি হেসে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ইশতিয়াক পাঠান উত্তর করল না। গম্ভীর কণ্ঠে বললেন, শোনো, তোমার বোনকে আমার ছেলের থেকে দূরে রাখবে। আমি চাই না কোনো মেয়ে তার জীবনে আসুক। আপনি ডাক্তার দেখান আঙ্কেল। অনুভবের জবাব ইশতিয়াক পাঠান রেগে বললেন, ভালোভাবে কথা না শুনলে আমাকে অন্য পথ দেখতে হবে। অনুভব গম্ভীর কণ্ঠে তাতে দাঁত চেপে বলল, শুনুন ইশতিয়াক পাঠান, আমার বোনের গায়ে ফুলের টোকা পড়লেও আপনাকে কি করব নিজেও জানেন না। অনুভব মির্জা যেমন ভালো, তেমন প্রয়োজনে খারাপও হতে সময় লাগে না। জানেন তো, রাজনীতিবিদের দুটো রূপ। তোমাকে আমি দেখে নেব। আমার একটা ছবি তুলে দিব নাকি? ইশতিয়াক পাঠান কথায় না পেরে চলে গেলেন। অনুভব বাড়ি আসতেই দেখল সবাই কাজে ব্যস্ত। রুমে ইচ্ছে নেই। ফ্রেশ হয়ে এসে বিছানায় টান হয়ে শুয়ে পড়তেই দেখল রঙ্গন তাকে মেসেজ পাঠিয়েছে।
তোর বোনকে আমি বিয়ে করতে চাচ্ছি, তোর কি মতামত বল? কোনো মত নেই। রঙ্গন একটু ইমোশনালি হয়ে লিখল, তোর বোনটাকে আমায় দিবি দোস্ত, তাকে আমি কখনোই কষ্ট দিব না, ভালো রাখবো, ভালোবাসবো, দূরে চলে যাব তাকে নিয়ে। কোনো প্রকার আমি তার গায়ে কোনো প্রকার কালো আমি ছায়া পড়তে দিব না। অনুভব নিজেও লিখল, কোনো বেকারের হাতে আমার বোন দিব না। হাতে না দিস, কোলে দিস। থাপ্পড় জিনিস, বাজে কথা বন্ধ কর। আমি কি করে বুঝবো তোর কাছে আমার বোন ভালো থাকবে? কিছু করে দেখা। রঙ্গন কিছু একটা ভাবল, তাকে এখন সাহায্য করতে পারে একমাত্র ইচ্ছে। একসাথে দু কাজ করতে হবে বলল, আমার বোনটার সাথে আমার পরিচয় করে দিবি না? তার মুখে সত্যিকারের ভাই ডাক শোনা যে আমার স্বপ্ন, কেউ জানতে পারবে না। তুই ইচ্ছেকে নিষেধ করে দিবি কাউকে বলতে, কেমন? শুধু আমরা 3 জন জানবো, প্লিজ। ভেবে দেখব। রঙ্গন ফোন রেখে মুচকি হেসে বলল, আহা কি আনন্দ আকাশে বাতাসে, হ্যাঁ? এবার বউ আর বোন দুটোই আমার হবে শালা, তারপর শোধ তুলবো, দেখিস আমাকে ঝাড়ি মারা। হ্যাঁ, ইচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভবের কর্মকাণ্ড দেখছিল। কত বড় সাহস, বোর সামনে দাঁড়িয়ে আছে, সেদিকে পাত্তা না দিয়ে অন্য কারোর সাথে মেসেজ করছে। একে তো সকালে বলে যায়নি, 2 বাড়ি এসে তাকে একবারও ডাকলো না। অনেকটা সময় মুখ গোমড়া করে দরজায় দাঁড়িয়ে রইল। এদিকে ইচ্ছের রাগ ভাঙানো তো দূর, সে খেয়ালই করেনি তার বউ রেগে আছে। এর শোধ যদি না তুলতে পারি তাহলে আমার নামও ইচ্ছে নয়। মনে মনে বিড়বিড় করলো ইচ্ছে, অতঃপর রুম থেকে বেরিয়ে পড়ল। দুপুরে খাবার খেতে বের হয়ে ইচ্ছের সাথে দেখা হলো অনুভবের। যদিও সকালের খাবারটাও তার পেটে পড়েনি। অফিস থেকে ফিরে ল্যাপটপে কিছু কাজ করতে বসেছিল, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে একবারও রুমে আসলো না। কয়েকবার ডাক দিতে চেয়েও পারেনি। বাড়ি ভর্তি মানুষজন, সবাই কি মনে করবে, তাই আর ডাকেনি অনুভব। চেয়ার টেনে বসতেই অনিমা বেগম ইচ্ছেকেও তার পাশে বসিয়ে দিলেন। আকলিমা বেগম পাতে খাবার দিতে বললেন, অনু বেটা, এসব কি শুনছি? তুমি সকাল সকাল নতুন বউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছো, আবার বাড়ি ফিরে একবারও তার খবর নিলে না। তুমিও কি তোমার কাকামণির মতো হয়ে যাচ্ছ? এটা কি ঠিক বলো? অনুভব এবার পাশের চেয়ারে বসা ইচ্ছের দিকে ভালোভাবে তাকালো। ইচ্ছে মুখ গোমরা করে অন্যমুখ চেয়ে আছে, ভুলেও তার দিকে তাকাচ্ছে না। অনুভব রাগ করার কারণ বুঝলো, নিশ্চয়ই চিরকুটটা সে পায়নি। তবে এখন সবার সামনে নিজের দোষ স্বীকার করে বলল, আমার ভুল হয়ে গেছে কাকিমুনি, আর হবে না। আকলিমা বেগম খুশি হয়ে গেলেন। ইচ্ছে তবুও মুখ গোমরা করে রইল। আনোয়ারা বেগম আর শফিক সাহেব মিটিমিটি হাসছিল। তাদের পারিবারিক বিষয়ে তারা কথা বলবে না, তবে মনে মনে দুজনেই বেশ খুশি হলেন। একটু পরে আবির, আরিয়া, ওহি, জিনিয়া, জিহান একসাথে এসে খেতে বসল। সবাই খাচ্ছে, তবে ইচ্ছে খাবার নাড়াচাড়া করছে, কিন্তু খাচ্ছে না। তা দেখে অনুভব ফিস ফিস করে বলল, খাবারের উপর রাগ করো না, ওদের তো দোষ নেই। ইচ্ছে তবু আর রিয়াকশন দিল না। অনুভব বিরক্ত হলো, টেবিলের নিচ দিয়ে ইচ্ছের পা চেপে ধরল। সাথে সাথে চমকে উঠল ইচ্ছে। খাবারের দিক থেকে চোখ সরিয়ে অনুভবের দিকে বড় বড় করে তাকিয়ে রইল। ওভাবে তাকিয়ে লাভ নেই, চুপচাপ খাও। ইচ্ছেও আশেপাশে তাকিয়ে ফিস ফিস করে বলল, সবাই দেখবে, হাত ছাড়ুন। তাহলে চুপচাপ খাবার শেষ করে আমার সাথে রুমে যাবে। পারবো না, আপনি হাত ধরেই রাখুন। অনুভব এবার নিজেই টাস্কি খেয়ে তাকিয়ে রইল। কি মেরে বাবা, বংশধরই তারা। হুট করে শফিক সাহেব বললেন, এমপি মশাই, আপনার সমস্যা হলে বলতে পারেন, আমরা সবাই টেবিল খালি করে দিব। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই সবাই হাসতে শুরু করলো। তাদের কর্মকাণ্ডে সবাই খেয়াল করেছে, কিন্তু সবাই না দেখার ভান করে এত সময় বসেছিল। ইচ্ছের আর খাওয়া হলো না। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল। এক দৌড়ে চলে গেল। আসছে বলে তার পিছু পিছু অনুভবও উঠে গেল। সবাই আরেক দফা হাসলো। অনুভব রুমে এসে দেখলো ইচ্ছে চাদর দিয়ে মুখ ঢেকে বসে আছে। মুচকি হেসে বলল, মুখ ঢেকে রেখেছো কেন? ইচ্ছে ওভাবে থেকেই বলল, সারা বাড়ি জুড়ে ফুলের সাজসজ্জা, ইচ্ছে পাচ্ছে এখন ভীষণ লজ্জা। অনুভব ইচ্ছের মুখ থেকে চাদর সরিয়ে বলল, তোমার লজ্জাও আছে? ব্যাস, ইচ্ছে তেতলে উঠল। তাতে দাঁত চেপে বলল, বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে?
কিভাবে কথা বলে? আল্লাহর কি অপরূপ সৃষ্টি, বউয়ের সাথে কথা বলতে হয় মিষ্টি মিষ্টি। ইচ্ছের চোখের সামনে আসা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে তার কবিতার সাথে তাল মিলিয়ে বলল, অহির বাগানে ধরেছে ফুল, আমার হয়েছে মস্ত বড় ভুল। দুজনেই হেসে ফেলল। অনুভব ইচ্ছের নাকের ওপর একটা টোকা মারল। তার দেখা দেখি ইচ্ছেও মারল। বাহিরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে মুচকি হেসে চলে গেল ওহি। যাক, অবশেষে দুজন দুজনের সাথে স্বাভাবিক হতে শুরু করেছে। একটু পরে দুজনের আবার কড়ি খেলার জন্য ডাক পড়ল। সেই খেলায় স্বেচ্ছায় হেরে গেল অনুভব। অতঃপর দুজনেই রেডি হতে চলল। বিকাল হতেই দলে দলে লোকজন আসতে শুরু করলো। ভালোভাবেই বৌভাত শেষ হলো। পরের দিন সবাই চলে গেছে। এখন শফিক সাহেবরা চলে যাবেন। একথা শুনেই ইচ্ছে সে কি কান্না। সে কিছুতেই দাদিজানকে যেতে দেবে না, আর দিলেও তাকে নিয়ে যেতে হবে। সবাই অনেক বুঝিয়ে সুঝিয়েও রাজি করাতে পারল না। অনুভব ইচ্ছেকে অনেক কিছু বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলেও পারল না। এবার আনোয়ারা বেগমও কান্না করে ফেলল। হুট করে অনুভবের ফোনে কল আসলো। একটু দূরে গিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে বলল, আমার বোনকে কাঁদাচ্ছিস কেন? হ্যাঁ, ওকে যেতে দে, সঙ্গে তুইও যা। তবু ওকে কাঁদাস না প্লিজ। রঙ্গনের কথা শুনে অনুভব বলল, মায়ের থেকে মাসির দরদ বেশি। তোরও কিন্তু বোন আছে, ভুলে যাবি না। হুমকি দিচ্ছিস? মনে করিয়ে দিচ্ছি। যেতে না দিলে কি করবি? কিছুই না, শুনলাম আমার শাশুড়ি আম্মার নাকি হাই প্রেশার, অতিরিক্ত টেনশন নিতে পারে না। তাকে একটুখানি টেনশন দিতাম শুধু। কিসের টেনশন? শুধু বলতাম আপনার মেয়ের জামাই আসছে, বউ নিয়ে যেতে। থাপ্পড় দিয়ে রাত ফেলে দিব। ফোন রাখ শালা। তুই আমার শালা? স্বপ্ন দেখ। কিরে, স্বপ্ন দেখব? ঘুমই তো তোর বোন কেড়ে নিয়েছে। অনুভব বিরক্ত হয়ে ফোন কেটে দিল। উপায় না পেয়ে ইচ্ছেকে নিয়ে দাদা শ্বশুরের বাড়ি যেতে রাজি হলো। কালকেই চলে যেতে হবে আজকের দিনটা, আর মেয়েটাকে কাঁদাতে চায় না। রঙ্গন ছাদে উঠে পায়চারি করছে। ভাবছে কি করলে ওইকে তার হাতে তুলে দেবে, কিন্তু না, এত ভেবেও শেষমেশ কোনো উপায় মাথায় আসলো না। টেনশনে মাথা ফেটে যাচ্ছে। পকেটে হাত দিয়ে দেখলো সিগারেট শেষ। এত রাতে আর বের হলো না। ওহির নাম্বারে কল দিল। ওহির সাথে আজকে আরিয়া ঘুমিয়েছে। হঠাৎ ফোনের শব্দে বিরক্ত নিয়ে উঠে বসলো ওহি। ঘুমো ঘুমো চোখে আরিয়াকে ডাকতে ডাকতে বলল, আরে আপু, তোর ফোনের সাউন্ড বন্ধ কর। আরিয়া ঘুমের ঘোরে বলল, কিন্তু আমার ফোন তো অফ করে চার্জে দিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে ওহির ঘুম শেষ। বালিশের নিচ থেকে ফোন বের করে দেখলো রঙ্গন কল করেছে। চুপি চুপি ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। বিয়ে করব। ওহি ভ্যাবাচেকা খেয়ে গেল। সাধারণত কল ধরার পর মানুষ হয় সালাম দেয়, নইলে হ্যালো বলে, আর এই লোক ফোন ধরতেই বলছে বিয়ে করব। কি? বিয়ে করব। কাকে? তোর ভাইকে। আস্তাগফিরুল্লাহ। থাপ্পড় দিয়ে তোকে বাংলা কথা বুঝিয়ে দিব। আপনি কি ঝগড়া করতে কল দিয়েছেন? না, বিয়ে পাকা করতে। তার জন্য আমার ভাইকে পটাতে হবে। তোকে বিয়ে করতে তোর ভাইকে কেন পটাতে যাব? হ্যাঁ, নইলে তো বিয়ে দিবে না। সেসব কথা বাদ দে, এখন বল তোর কেমন ছেলে পছন্দ? ওহি অবাক হলো, তবুও বসতে না দিয়ে বলল, ভদ্র, শান্ত, সবার সাথে সুন্দর করে কথা বলবে, কোনো বাজে স্বভাব থাকবে না, ভালো মানুষ হবে, একটা ভালো চাকরি করবে, এতটুকুই। রঙ্গন সব শুনে থমথমে গলায় বলল, এগুলোর মধ্যে আমি কই? আপনি তো নেই। তাহলে আমাকে কেন পছন্দ করিস? ওহি উত্তর করতে পারল না। তাই তো, সে কেন রঙ্গনকে পছন্দ করে? এর উত্তর তার নিজেরই জানা নেই। রঙ্গন গম্ভীর গলায় বলল, এই জন্যই শালার মাইয়া মানুষ মানে আমার একদম অপছন্দ। এরা বলে এক আর করে আরেক। আমার ভাই তো ছেলে, তাকে কেন অপছন্দ করেন? ওহি হতভম্ব হয়ে গেল। সে ঠিক করেছিল রঙ্গনের সাথে কঠিন হয়ে কথা বলার চেষ্টা করবে, কিন্তু না, তার পারল না। তবে কিছু সময় পরে নিজে থেকেই বলল, আমার জন্য আপনি কি করতে পারবেন? আমার বাচ্চা কাচ্চার মা বানিয়ে দিতে পারবো। উল্টোপাল্টা কথা বন্ধ করুন, আমি কিছু সিরিয়াস কথা বলতে চাই। বল। ওহি লম্বা একটা শ্বাস টেনে বলতে শুরু করলো,
আপনি যদি আমাকে সত্যি সত্যি নিজের লাইফে চান তবে নিজেকে পরিবর্তন করুন, আর সবার প্রথম এই অখাদ্য সিগারেটটা ছাড়ুন। নিজের পায়ে দাঁড়ান। বেশি ভালো চাকরি করার দরকার নেই, ছোটখাটো একটা হলেই চলবে। আবার পরিবারে মন জয় করার চেষ্টা করুন, আর যদি এগুলো না করতে পারেন তবে আমায় ভুলে যান। ইচ্ছেরা ঢাকায় এসেছে, তাও 1 সপ্তাহ হয়ে গেছে। এখন তারা অনুভবের ফ্ল্যাটে থাকে। তার আর এমপি মশাইয়ের সম্পর্কটা বেশ স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু ইচ্ছের জ্বালানো স্বভাবটা এখনো যায়নি। সুযোগ পেলেই অনুভবকে বিরক্ত করবি। আজকেও তার ব্যতিক্রম হলো না। অনুভব যা করেছে ইচ্ছেও কপি করছে। কি হচ্ছে? কি হচ্ছে? রাগ, রাগ? ইচ্ছে। ইচ্ছে? অনুভব এবার বিরক্ত হলো, থমথমে গলায় বলল, কাজ করছি এখন, যাও প্লিজ। পারবো না। কি চাই? ঘুরতে যেতে। এখন সময় নেই, কাল নিয়ে যাব। ইচ্ছে গাল ফুলিয়ে বলল। আমি দাদাজানের কাছে চলে যাব। অনুভব এবার ফাইল রেখে ইচ্ছের কাছে এসে জড়িয়ে ধরে বলল, কালকে নিয়ে যাব ঘুরতে, সত্যি। ইচ্ছে মুস্কি হাসলো, বলল, বিয়ের আগে তো পাত্তাই দিতেন না, আর এখন? বিয়ের পর সব বার্তা একসাথে দিব জন্য তুলে রেখেছিলাম। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি আমাকে এত তাড়াহুড়ো করে বিয়ে করলেন কেন? অনুভব চোখ মেরে বলল, আমায় ছাড়া থাকতে তোমার কষ্ট হচ্ছিল তাই। ইচ্ছে বড় বড় করে তাকিয়ে বলল, বদলোক, মিথ্যা বলেন কেন? আরে সত্যি তো। মানুষ আগে প্রেম করে, বিয়ে করে, আর আপনি আগেই বিয়ে করলেন কেন? অনুভব মুস্কি হেসে ইচ্ছের নাক টেনে বলল, আমি তোমাকে হালাল ভাবে পেয়েছি, বৈধভাবে, সহধর্মিণী রূপে, যে সম্পর্কে কেউ আঙ্গুল তুলতে পারবে না, সবাই সম্মানের চোখে দেখবে। ইচ্ছের সিরিয়াস কথা শুনলে হাসি পায়, এখনো পেল, তাই হাসতে হাসতে বলল, ও মা গো, টুরুলাভ। অনুভব রাগে চোখে তাকাতেই বলল, একটা কবিতা শুনবেন? না। আরে শুনুন। বলো। না থাক, এখন মনে পড়ছে না। আচ্ছা। একটু সাধলেনও না। অনুভব বিরক্ত হয়ে কিছু না বলে তাকিয়ে রইল। ইচ্ছে মুস্কি হেসে বলল, রাস্তাঘাটে চলছে ডাক, এমপি মশাই করেছে রাগ। ইচ্ছের ভুলভাল কবিতা শুনে অনুভব হেসে ফেলল। তাদের খুনসুটিময় দিনগুলো ভালোই কাটছে। ভার্সিটি শেষে ইচ্ছেদের আজকে রিস্কায় উঠতে ইচ্ছে করলো না, তাই ফুটপাথ ধরে হাঁটা ধরল। ওই চুপচাপ রাস্তা দিয়ে হাঁটছে। ইচ্ছে বক বক করছে, কিন্তু সেদিকে তার কোনো মনোযোগ নেই। তার মন পড়ে আছে অন্য জায়গায়। আজ 1 সপ্তাহ হলো রঙ্গনের কোনো খোঁজ খবর নেই। সেদিনের কথাগুলো বলার পর রঙ্গনার কল করেনি, ওইও তার জেদ ধরে রাখতে কল করেনি। হুট করে ইচ্ছে দাঁড়িয়ে পড়ল। ওই হেঁটেই চলেছে। তার সাথেরটা যে পেছনে রয়ে গেল সেদিকে তার কোনো খেয়াল নেই। ইচ্ছেও কিছু না বলে দাঁড়িয়ে রইল। ওই কিছুটা দূরে গিয়ে ইচ্ছের কথার শব্দ না পেয়ে পেছন ঘুরে তাকালো। দেখলো ইচ্ছে কোমরে হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছে। ছুটে গিয়ে বলল, কি রে, দাঁড়িয়েছিস কেন? শখে। এটা কেমন শখ? ইচ্ছের শখ। বেশ ভালো কথা, এখন চল। না। কেন? তোর সমস্যা কি? কিসের সমস্যা? আমার কোনো সমস্যা নেই। তুই আমার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করবি না। কয়েকদিন ধরেই দেখছি উদাসীন হয়ে থাকছিস। সত্যি করে বল তো, কি হয়েছে তোর? তেমন কিছু না। রঙ্গন ভাইয়া কিছু বলেছে? কথা হয়নি। কেন হয়নি? জানি না। ওহি, রাগ হচ্ছে আমার, বলবি তুই? ওহি নাক থেকে চশমাটা টেনে সোজা করল। চোখ ছলছল করছে, এই বুঝি পানি গড়িয়ে পড়বে। ইচ্ছে তাকে কিছুটা সময় দিয়ে তাকিয়ে রইল। ওহি তাকে সেদিনের কথাগুলো খুলে বলল। ইচ্ছে অবাক হয়ে বলল, আমি ভাবতেই পারছি না তুই এগুলো বলছিস। বলা উচিত হয়নি? ইচ্ছে হাত উঁচু করে ওহির মাথায় একটা চাটি মারতে চেয়েও মারল না, বলল, ধুর পাগল, একদম ঠিক বলেছিস। এতদিনে কাজের কাজ করেছিস। সে যদি তোকে সত্যিকারের ভালোবাসে তাহলে অবশ্যই তোর কথা মানবে। যদি না মানে? তাহলে বুঝবি কখনো ভালোই বাসেনি। আমি তো বেসেছি। কষ্ট পাবি ভীষণ। ইচ্ছে মুচকি হেসে ওহিকে জড়িয়ে ধরল, সান্ত্বনার স্বরে বলল, একদম কষ্ট পাবি না। ওই বেড়া রঙ্গন যদি ঘাট তাড়া হয় তবে আমিও মাথা তাড়া একদম তুলে এনে হাত পা বেঁধে তোর সাথে বিয়ে দিয়ে ঘর জামাই হিসেবে রেখে দিব। ভুলে যাবি না আমি কিন্তু এমপির বউ। ওহি হাসার চেষ্টা করলো। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল, তোমাদের মধ্যে ওহিকে?
ইচ্ছে আর ওহি একে অপরের দিকে তাকালো। একটা মধ্যবয়স্ক লোক ওহিকে কেন খুঁজছে বুঝলো না। ইচ্ছে বলল, ওহিকে কেন খুঁজছেন আঙ্কেল? কথা বলবো। তুমি ওহি? না, ও ওহির দিকে আঙুল দেখিয়ে বলল। ভদ্রলোক ওহির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমি ইশতিয়াক পাঠান, রঙ্গনের বাবা। ওহি প্রচন্ড অবাক হলো। মন বলল, তবে কি রঙ্গন তার কথা বাড়িতে বলেছে? সে কি কথাগুলো সিরিয়াসলি নিয়েছে? এই মেয়ে, কথা বলতে পারো না? ওহি থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, না আসলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ইচ্ছে মিটিমিটি করে হাসল। ইশতিয়াক পাঠান থমথমে গলায় জবাব নিয়ে বললেন। এত পরে? ওহি উত্তর করল না, মাথা নত করে রইল। ইচ্ছে আবার কিছু বলতে চাইল, কিন্তু তাকে হাত দিয়ে ইশারা করে চুপ থাকতে বলল ইশতিয়াক পাঠান। অতঃপর বললেন, আমি সোজা কথা সোজাভাবেই বলতে পছন্দ করি। আমি জানি তুমি ভদ্র পরিবারের মেয়ে, তাই ভদ্রভাবেই বলছি। তুমি রঙ্গনকে ভুলে যাও, তার সাথে আর কখনো যোগাযোগ করো না, নইলে এর ফল ভালো হবে না। তার সাথে তোমার যায় না। এমন কটু কথায় অপমানে ওহির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। ইচ্ছে রেখে গেল। ওহির হাত শক্ত করে ধরে বলল, এটা আপনার কথা নাকি রঙ্গন ভাইয়ার কথা? আমার কথা। আপনার কথা আপনার ছেলে পালন করে? ইশতিয়াক পাঠান কিছুটা ভেবাচেকা খেয়ে গেলেন। ইচ্ছের দিকে আজকে তাকিয়ে মিথ্যা বললেন, হ্যাঁ, অক্ষরে অক্ষরে পালন করে। ও তাহলে আপনি বুঝি তাকে বখাটে হতে বলেছিলেন? ইশতিয়াক পাঠান তাজ্জব বনে তাকিয়ে রইল। বিব্রত বোধ করে বললেন, না। আপনার কথায় ভেজাল আছে। তুমি জানো আমি কে? এই তো বললেন রঙ্গন ভাইয়ার বাপ, এত তাড়াতাড়ি ভুলে যাব? আমার স্মৃতিশক্তি এত খারাপ নয়। ইশতিয়াক পাঠান রাগ কন্ট্রোল করতে পারলেন না, বললেন, তোমাকে তো আমি দেখে নেব। আরে থামুন তো, আমি অনুভব মির্জার বউ, এমন হুমকিতে আমি ভয় পাই না। বলেই ওহির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। ওহি শুধু একটা পরপর চশমা সরিয়ে চোখ মোছে। বাসায় ফিরে ইচ্ছে টেনশনে পড়ে গেল। মনে মনে ঠিক করলো একা কেন টেনশন করবে। ফোন করে রঙ্গনকে জানিয়ে দিল। অতঃপর আবারও চিন্তা করতে বসল। রঙ্গন রাগে বাসার জিনিসপত্র ভাঙতে শুরু করলো। ঢাকায় আসলে সে তার চাচার বাসাতেই থাকে, যদিও এই বাসায় এখন আর সে ছাড়া কেউ থাকে না। রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের চুল ধরে টানতে শুরু করলো। কিছু সময় পরে কাউকে কল দিয়ে জোরে চেঁচিয়ে বলল, ইশতিয়াক পাঠান, বড্ড বেশি করে ফেলেছেন আপনি। আমার জীবনের সুখ আপনার সহ্য হয় না, তাই না? প্রথমে মা, পরে চাচা চাচি, অনুভব, সবাইকে কেড়ে নিয়েও আপনার শান্তি হয়নি। হ্যাঁ, এখন ওহিকেও সরাতে চাইছেন। তবে জেনে রাখুন, এবার আর রঙ্গন আপনাকে ছাড়বে না। কথাগুলো বলেই ফোন কেটে রেখে দিল। ওপাশের কথা শোনার প্রয়োজন মনে করলো না। মাথা ঠান্ডা করতে ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে বেশ কিছু সময় বসে রইল। শরীরে ঠান্ডা লাগতে চেঞ্জ করে বিছানায় এসে টান হয়ে শুয়ে পড়ল। মনে মনে ভাবল নিশ্চয়ই মেয়েটা কান্না করেছে। সাথে সাথে উঠে বসে তাকে কল দিল। এতদিন পরে রঙ্গনের ফোন দেখে ওহি কেটে দিল। টানা 10 বার কল কাটার পর রিসিভ করে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কি সমস্যা? এতবার কল কেন দিচ্ছেন? কাঁদছিস কেন? এমনি। আপনি কিছু বলবেন? কিছু না বললে কথা বলবি না? না। কেন? আপনার বাবা আমায় পছন্দ করে না। সে তো তোর ভাইও আমায় পছন্দ করে না। আমি কিভাবে কান্নাকাটি করি? আপনি আর আমি আলাদা। চল এক হয়ে যাই। মানে? ওহির কথা সম্পূর্ণ করতে না দিয়েই রঙ্গন বেশ শান্ত গলায় বলল, আমার একটা চাকরি হয়েছে এই কয়েকদিনে। এর থেকে ভালো চাকরি আর পাইনি। বেতন একটু কম, তবে তোর চাওয়া পাওয়া পূরণ করার মতো। 7 দিনে একটা সিগারেটও খাইনি। এবার তো বিয়ে করবি, তাই না? তোর ভাইকে বলে রাখিস রঙ্গন পাঠান আসছে তার বউকে নিতে। অনুভব আর রঙ্গন পাশাপাশি একটি রেস্টুরেন্টে বসে আছে। দুজনেই আপাতত নীরবতা পালন করছে। কারো মুখে কোনো কথা নেই। বেশ কিছু সময় পরে রঙ্গনই আগে কথা বলল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? ভালো। আবারও চুপ হয়ে গেল।
এখন কি বলবে। হঠাৎ চোখ গেল রাস্তা দিয়ে দুটো ছেলে দুজনের কাঁধে হাত রেখে হেঁটে চলেছে। বেশ সুন্দর লাগছে দৃশ্যটা, কিছু একটার সাথে মিলে যাচ্ছে। আঙুল উঁচু করে অনুভবকে সেদিকে দেখালো। অনুভব সেদিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ছেলে দুটোকে আমাদের মতো লাগছে না? রঙ্গন মাথা নাড়িয়ে সম্মতি দিল। অনুভব আবার বলল, তোর মনে আছে তোর পাল্লায় পড়ে একজনের ছাদ বাগানের আম চুরি করতে গিয়ে ধরা খেয়েছিলাম? রঙ্গন হাসতে হাসতে বলল, তা মনে নেই আবার? চাচা আপন প্রাণ বাঁচা, শেষ পর্যন্ত লোকটাকে ছাদে বেঁধে রেখে দিয়ে আমরা দৌড়। দুজনেই হাসলো। অনেকক্ষণ গল্প করেই কাটালো। একটা সময় পরে অনুভব সিরিয়াস হয়ে বসে বলল, তুই একবার আমাকে এসে সত্যিটা বলতি, তোর ভুলটা আমি ভাঙিয়ে দিতাম। তখন সেরকম পরিস্থিতি ছিল না। হুট করে কোথায় চলে গিয়েছিলি? এখানেই ছিলাম। খুঁজে পাইনি তো। ভুল বললি, খোঁজ দিতে চাইনি। তোর এখনো মনে হয় আন্টির মৃত্যুর পেছনে আমি দায়ী? না। ক্লিয়ার কর। রঙ্গন দীর্ঘশ্বাস ফেলে বলল, মা মারা যাওয়ার পরে আমি খুব বাজেভাবে ভেঙে পড়ি। মায়ের থেকে দূরে থাকলেও মা আছে এটা ভেবে ভালো থাকতাম, কিন্তু মা নেই এটা আমি মেনে নিতে পারিনি। মায়ের সাথে আমার শেষ দেখাটাও হলো না, আর সে কথাটা আমার প্রিয় বন্ধু জেনেও আমাকে জানায়নি। এটা মানাও আমার পক্ষে সম্ভব ছিল না। বাবা আমাকে বোঝায় তদন্ত করে দেখবে, আমি মেনে নিলাম। তোকেও ভুল বুঝে দূরে চলে যাই। কোনো কিছু ভালো লাগতো না, ভীষণভাবে একা হয়ে পড়ি। বাবার সাথে কোনো কালেই আমার ভালো সম্পর্ক ছিল না, সব সময় রাগ হতো। নিজের একাকিত্ব দূর করতে উল্টোপাল্টা জিনিসে আসক্ত হয়ে যাই। সিগারেটে হয়ে যায় আমার নিত্যদিনের সঙ্গী। নিজের যত্ন নেওয়াটাও ভুলে গেলাম। বন্ধুত্ব হলো কিছুটা বখাটে গোছের ছেলেপেলেদের সাথে, যাদের টাকা দিলে যা বলতাম তাই করতো, সারাদিন পিছু পিছু ঘুরতো। বাবা আমাকে মায়ের থেকে দূরে সরিয়েছিল, তাই তাকেও শিক্ষা দিতে প্রচুর টাকা খরচ করতাম। মারামারি করে বাবার কাছে বিচার চাইতে পাঠাতাম। সব কিছু থেকে দূরে থাকতে, তার দম্ভ ভাঙতে সেমিস্টার ড্রপ দিলাম। হয়ে গেলাম বখাটে। বড় রাস্তার মোড় ছেড়ে কিছুটা গেলে যে সিগারেটের দোকান পাওয়া যায়, ওটাই আমার ঘর হয়ে গেল। তবে বেশিরভাগ সময় আমি ঢাকাতেই থাকতাম। ওখানে যেতামই শুধু দাদিমাকে দেখতে। একদিন হুট করে রাস্তার মাঝে আমাদের জিপটা নষ্ট হয়ে যায়। তখন তোর বোন রিক্সা নিয়ে যাচ্ছিল। রাস্তার মাঝে জিপ দাঁড়িয়ে থাকায় তারা যেতে পারছিল না। তখন আমার সেই বন্ধুগণ তাকে দেখে গান ধরে। হুট করে তোর বোন নেমে এসে তোর পরিচয় দেয়। তখন ঠিক করি। অনুভব তাকে থামিয়ে দিয়ে বলল, তাকে প্রেমে ফেলে আমায় কষ্ট দিবি, কিন্তু হলো তো উল্টো। তার প্রেমে তুই পড়ে এখন আমার পিছু পিছু ঘুরছিস। সবই নিয়তি, কিন্তু বিশ্বাস কর, মেয়েদের নেশা আমার কোনো কালেই ছিল না। তাদের আমি অনেক সম্মান করি, আমার মা শিখিয়েছে। শুধু ওহির সাথেই অমন করতাম। তুই খোঁজ নিয়ে দেখতে পারিস। অনুভব মুস্কি হাসলো। এগুলো সবই তার জানা, তবু মনোযোগী শ্রোতার মতো শুনছে। রঙ্গনকে থামতে দেখে বলল, তারপর বল, তোর ভুল ভাঙলো কি করে? একদিন হুট করে ইশতিয়াক পাঠানকে ফোনে কাউকে বলতে শুনি। অনুভব নিজেও তো জানতোই না। আমি তার কাছে গিয়ে জানতে চাইলে কি জানতো না, উত্তর দিল না, বলল ভুল শুনেছি। তারপর তারা আছে বলে বেরিয়ে গেল। আমি তখন খোঁজ নিয়ে জানতে পারি তুই অ্যাক্সিডেন্টের ঘটনা আমি জানার কয়েক ঘন্টা আগে জেনেছিলি। আর কিছু শুনিসনি? না, আর শুনতে পাইনি। অনুভব চুপ হয়ে গেল। প্রমাণ ছাড়া কিছু বলা যাবে না। আপাতত সে কিছু বলবে না। এত বছর পর সত্যটা জানতে পারল, কিন্তু তার মাথায় আসে না ইশতিয়াক পাঠান কেন তার নাম নিয়েছিল। না বের করতে হবে। তার ভাবনার মাঝেই রঙ্গন বলল, ভালোবাসি। কাকে? তোকে। জানি। তোর বোনকেও। তাও জানি। চাকরি পেয়েছি এসএস কোম্পানিতে। তুই জানিস? হ্যাঁ। এর পেছনের হাতটা তোর, তাই না? কি জানি হতে পারে। হেয়ালি করছিস? হ্যাঁ, তোর থেকেই শেখা। তোর বোনকে দিবি? একটা শর্তে। বলে ফেল। তোকে ঘর জামাই থাকতে। অনুভব ভাবল রঙ্গন হয়তো রাজি হবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে রঙ্গন বলল, আরে আমি তো ঘর জামাই হওয়ার জন্য এক পায়ে দাঁড়ায় আছি। তুই অফারটা দিতে লেট করলি কেন? হ্যাঁ, তুই জীবনে ভালো হবি না। আরে আমি ভালো হয়ে গেলে তোকে আর কেউ ভালো মানুষ বলবে? তখন সবাই আমাকে নিয়ে পড়ে থাকবে। অনুভব দীর্ঘশ্বাস ফেলল।
একে কিছু বলে লাভ নেই, তবে একটা চমক অবশ্যই দেওয়ার আছে। উঠে দাঁড়ালো, তাকে উঠতে দেখে রঙ্গন নিজেও উঠল। অনুভব ইশারা করে পেছনে তাকাতে বলল। রঙ্গন পেছনে তাকাতেই ঝড়ের বেগে কেউ এসে তাকে জড়িয়ে ধরল। প্রথমে বুঝতে একটু দেরি হলেও যখন বুঝলো তখন মুখে হাসি ফুটল। রঙ্গন ভাইয়া, তুমি আমার আপন ভাইয়া। ইচ্ছের কথা শুনে রঙ্গনের চোখ ছলছল করে উঠল। কি বলবে বুঝলো না, তাই চুপ করে রইল। এবার অনুভব ইচ্ছেকে কাছে টেনে এনে চোখ মুছিয়ে দিতে দিতে বলল, কিরে আমার বুকে কাঁদাচ্ছিস কেন, কথা বল। রঙ্গন হুট করে অনুভবকে জড়িয়ে ধরে বলল, সরি দোস্ত। ইটস ওকে। তুই এত ভালো কেন? হ্যাঁ, তুই এত খারাপ জন্য? ওকে সব বলেছিস? এবার ইচ্ছের সাথে কথা বল। ইচ্ছে, বোন আমার এদিকে আয়। পাশাপাশি চেয়ার টেনে বসলো দুজন। তারা 2 ঘন্টা যাবৎ 2 ভাই বোন গল্প করলো। ইচ্ছে তো 1000 বার জিজ্ঞেস করেছে, তুমি আমার ভাইয়া? তাদের গল্প দেখে অনুভব অবাক চোখে তাকিয়ে রইল। মনে হচ্ছে কতদিনের চেনা জানা। সারাটা সময় ইচ্ছে রঙ্গনের হাত ধরেছিল, যেন হাত ছাড়লেই তার ভাইটা আবার হারিয়ে যাবে। তবে এত কিছুর মধ্যেই রঙ্গনের অভিযোগ কমল না। ওইকে কেন সাথে আনেনি এটা নিয়ে 2-4টে কথা শুনিয়ে দিল, কিন্তু অনুভব সেদিকে পাত্তা না দিয়ে বলল, অনেক গল্প হয়েছে, এখন এক জায়গায় চল। রেস্টুরেন্টে থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা কাজী অফিসে গেল। তা দেখে রঙ্গন অবাক হয়ে বলল, এখানে কেন? বিয়ে করবি না? আজকেই? কোনো সমস্যা? না, আমি অলওয়েজ রেডি। চল। ভেতরে ঢুকতে দেখলো ওই মুখ গোমরা করে বসে আছে। তার পাশে আবির, আরিয়া, জিনিয়া, জিহান সবাই বসে আছে। রঙ্গন গিয়ে ওহির পাশে বসাতেই সে উঠে দাঁড়ালো। তাকে উঠতে দেখে সবাই অবাক সুরে বলল, কিরে কই যাচ্ছিস? ওহি মুখ ফুলিয়ে বলল, করবো না আমি বিয়ে। কেন? আমার ইচ্ছে। ইচ্ছে ছুটে এসে বুঝিয়ে সুঝিয়ে রঙ্গনের পাশে বসিয়ে দিল। তাকে বসতে দেখে রঙ্গন টিটকারি মেরে বলল, কিরে, বিয়ে করবি না বলে? চলে যাব কিন্তু। যা। ওহি চুপ করে রইল। রঙ্গন ওহির দিকে ভালোভাবে তাকিয়ে ফিস করে বলল, বউ বউ লাগছে না, শাড়ি পরে আসতে। আপনাকেও জামাই জামাই লাগছে না, পাঞ্জাবি পরে আসতেন। আমি তো জানতাম না আজকে আমার বিয়ে। আমিও জানতাম না। দেখলি তোর খুশটা ভাই নিজে কত বড় অনুষ্ঠান করে বিয়ে করলো। হ্যাঁ, আর তোকে পালিয়ে তোকে দিচ্ছে পালিয়ে বিয়ে। আবার আমার ভাইয়ের দুর্নাম করছেন। কাজী প্রচণ্ড বিরক্ত হলো, চোখ মুখ কুঁচকে বলল, তোমরা যত গল্প বিয়ের পর কইরো, তোমাদের পর আরও 2টো বিয়ে আছে। জলদি গল্প গুজব শেষ করতে পারলে ভালো হয়। ইচ্ছে ফিক করে হেসে ফেলল। সবাই মিটমিট করে হাসলো। অনুভব কিছু না বলে তাকিয়ে রইল। তার বোনটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। কালকে রাতেই ইচ্ছের কাছে সব বলার পর তার বাবা আর মায়ের সাথে রঙ্গনের বিষয়ে কথা বলেছে। তারা জানিয়েছে অনুভবের উপর তাদের বিশ্বাস আছে। এই সময় রঙ্গনের একজন কাছের মানুষ বড্ড প্রয়োজন। এই কয়েকদিন ওহি নিজের যা অবস্থা বানিয়েছে, তাদের এভাবে বিয়ে দেওয়ার কারণ সব ঝামেলা মিটিয়ে তাদের বিয়ে দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে। নিজের চোখের সামনে ছোট্ট বোনকে কাঁদলে দেখলে কোনো ভাইয়ের ভালো লাগে? শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত নিয়েছে। আরও ঠিক করে রেখেছে সব কিছু সমাধান হয়ে গেলে তাদের আবার বিয়ে দেবে, বড় করে অনুষ্ঠান করে, তার নিজের বিয়ের থেকেও বড়। সবাই দেখবে আর বলবে, দেখেছিস অনুভব মির্জার বোনের বিয়ে হয়েছে। একটা খাতায় প্রথমে সই নিল, অতঃপর মৌখিক কিছু বিষয় বুঝিয়ে বলল, বেশি টাকা দেনমোহর এখন রঙ্গনের পক্ষে দেওয়া সম্ভব না, তাই অনুভব অল্প করেই রাখতে বলল। কবুল বলতে বলায় ওহির আগে রঙ্গন বলল। কাজী থতমত খেয়ে বলল, তুমি পরে বাবা, আগে মেয়ে। প্রিয় বন্ধুর কাণ্ডে অনুভব নিজেও হেসে ফেলল। ওহি কবুল বলতে বেশ কিছুটা সময় নিল। এই সময় রঙ্গন আর তাকে কিছু বলল না, কিছুটা সময় দিল। অতঃপর রঙ্গনের পালা আসতেই সে একদমই 3 বার কবুল পড়ে নিল। ছেলেদের বিয়েতে বাবার মতামত না হলেও চলে, কিন্তু মেয়েদের বেলায় হয় না। ওহির পরিবারে সবার মত নিয়ে বিয়ে হলো। তবে ইশতিয়াক পাঠানকে জানানোর প্রয়োজন মনে করল না। করবে কেন? কেউ কি বিপদ ঢাকঢোল পিটিয়ে ডেকে আনে? যাই হোক, বেশ ভালোভাবে বিয়েটা মিটে গেল।
সেখানে আর ভিড় না জমিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় ফিরে অনুভব রঙ্গনকে ওহির রুম দেখিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল, কিন্তু তার তো কোনো কাপড় চোপড় নেই এখানে। অনুভব নিজেই আসলো পিছু পিছু, তার জন্য পাঞ্জাবি নিয়ে হাতে ধরিয়ে দিতে দিতে বলল, যা চেঞ্জ করে নে। যাচ্ছি, কিন্তু কি? রঙ্গন অসহায়ের মতো ফেস বানিয়ে বলল, এই অসহায় নিষ্পাপ বাচ্চাটাকে তুলে আনলি, হ্যাঁ? আবার তোর বোনের সাথে বিয়ে দিলি, কিন্তু এখনো পর্যন্ত খেতে কেন দিচ্ছিস না? কিপটে নেতা কোথাকার। অনুভব শার্টের হাতা গোটাতে গোটাতে বলল। শালা তোকে আমি। রঙ্গন ছটপট ওয়াশরুমে ঢুকে পড়ল। এত মানুষের খাবারের দায়িত্ব অনুভব ইচ্ছের উপর দিল না, বাহির থেকে নিয়ে এসে ইচ্ছের হাতে দিল। তবে আনতে আনতে ঠান্ডা হয়ে গিয়েছে জন্য ইচ্ছের আবার সেগুলো নিয়ে গরম করতে গেল। অনুভব ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে ঢুকলো। ইচ্ছেকে সাহায্য করতে নয়, জ্বালাতন করতে। চুপি চুপি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। ইচ্ছে চমকে উঠল। অনুভব হেসে বলল, কি করছো? নাচতাছি। ওমা, একা কেন নাচছো? চলো একসাথে নাচি। বলেই অনুভব তার হাত টেনে ধরে তাকে ঘোরাতে ঘোরাতে গান ধরল। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গুণ আর পাবে না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না। না না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। কয়েক পাক দিতেই ইচ্ছের মাথা ঘুরে উঠল। বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে বলল, শুনুন এমপি মশাই, তরকারি পড়লে কিন্তু আপনার নাচানাচি বের করে দিব। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমি কালকেই চলে যাচ্ছি তো বাবা। রঙ্গন আর ওহি যখন খেতে বসলো তখন আবির আর চয়ন ফুল নিয়ে এসে ওহির রুমটা সুন্দর করে সাজিয়ে দিল। তারা আগেই খেয়ে নিয়েছিল। সাজানো শেষ হতেই আবির আফসোস করে বলল, আমার যে কবে বিয়ে হবে, সবাই বিয়ে করে নিল। চয়ন মুস্কি হেসে বলল, ভাইয়ের বিয়েতে ভাবির একটা বান্ধবী এসেছিল না, কি যেন নাম, ও হ্যাঁ, জিনিয়া। তার সাথে তোমার দারুণ মানাবে আবির। আবির দু কানে হাত দিয়ে চেঁচিয়ে বলল, না না, আমার এখনো বিয়ের বয়সই হয়নি। রাতে খাওয়া দাওয়া শেষ হতে ওহি রাগ করে রুমে না গিয়ে ইচ্ছে রুমে বসে রইল। অনুভব একটু কাজে বাইরে গিয়েছে, ফিরতে একটু রাত হবে। আবির আরিয়া বাসর সাজিয়ে বাসায় চলে গেছে। ইচ্ছে তাকে এটা ওটা বলে বোঝাচ্ছে, কিন্তু এই মেয়ে কোনো কথা কানে নিচ্ছে না। ওহির ফুলে ফুলে সজ্জিত ঘরে রঙ্গন বেশ অনেকটা সময় ধরে রুমে পায়চারি করছে। এদিকে তার বউ আসার কোনো নাম নেই। এতক্ষণ বিছানায় উঠে বসেছিল, এখন নেমে দরজার দিকে উকি ঝুঁকি মারছে আর বিড়বিড় করে বলছে, এতদিন শুনেছি বউ আগে আসে, বর পরে আসে, কিন্তু এখন দেখছি উল্টো। সব কপাল রে রঙ্গন, সব কপাল। 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও ওহির আসার কোনো নামগন্ধ নেই। বিরক্ত হয়ে নিচেই বেরোলো ওহিকে খুঁজতে। অনুভবের রুমের সামনে এসে টোকা দিল। ইচ্ছে বুঝলো কে এসেছে, বলল, ভাইয়া এসো। আমার বউকে দেখেছিস? কোথাও খুঁজে পাচ্ছি না। ওহি বিছানায় কম্বল মুড়ি দিয়ে আটিসাটি হয়ে শুয়েছিল। রঙ্গনের কথা শুনে নড়াচড়া করা বন্ধ করে দিল। ইচ্ছে সেদিকে তাকিয়ে বলল, তোমার সে রাগ করেছে। আমার কাছে না আসলে রাগ কেমনে ভাঙাবো? যাবে না বলছে, এখানেই থাকবে। এই বাসায় তো দুটোই বেডরুম, তাহলে অনুভব এসে কোথায় থাকবে? কোথায় আবার? তোমার রুমে পাঠিয়ে দিব। 2 ভাই বোন ওহিকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলল, তবুও এই মেয়ের কোনো রেসপন্স নেই। হুট করে রঙ্গন ওহিকে কোলে তুলে নিয়ে বলল, বিয়ে করেছি বউ নিয়ে থাকার জন্য, শালা নিয়ে কেন থাকবো? রুম লক করে দিস, এটাকে আমি নিয়ে যাচ্ছি। রুমে এনে বিছানার উপর ওহিকে দুপ করে ফেলে দিল। বেচারি চশমা খুলে মুখের উপর এসে পড়ল। সোজা হয়ে বসে চশমা ঠিক করে নাক টানতে টানতে বলল, আপনি জীবনে ভালো হবেন না। না, তোর আর তোর ভাইয়ের কাছে আমি সারা জীবন খারাপ হয়ে থাকতে চাই। ওহি মুখ ঘুরিয়ে বসে রইল। রঙ্গন ফ্লোরে হাঁটু গেড়ে বসে
ওহির পা টেনে এনে তার হাঁটুর উপর রাখলো। অতঃপর পকেট থেকে একজোড়া নুপুর বের করে পরিয়ে দিয়ে বলল, আপাতত দামি কিছু দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নেই। এই দুটো আজকে সকালে কিনেছিলাম তোকে দিব বলে, কিন্তু এভাবে দিতে পারবো ভাবিনি। আর শোন, মায়ের গহনা রয়েছে আমার কাছে অর্ধেক। আপাতত সেগুলো আর কিছু টাকা ওহির হাতে ধরিয়ে দিয়ে বলল, দেনমোহরের কিছু টাকা রাখ, আর বাকি টাকা দেওয়ার জন্য কিছুদিন সময় লাগবে। ঠিক আছে। এখনও রেগে আছিস? ওহি আর রাগ করে থাকতে পারল না, মুচকি হেসে নূপুরের দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর লাগছে। রঙ্গন মুখে হাত দিয়ে অভিনয় করার মতো করে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। একা রুমে একটা সুন্দর ছেলে দেখে তাকে এইভাবে নজর দিচ্ছিস? ওহি নিজের মাথায় চাটি মেরে বলল, প্রথমত আপনাকে সুন্দর বলিনি, দ্বিতীয়ত তুই বলা এখন অন্তত বন্ধ করুন। রঙ্গন সে কথা পাত্তা না দিয়ে ওহিকে রাগাতে বলল, ভীষণ সিগারেট খেতে ইচ্ছে করছে, ধরাবো? অবশ্যই, তবে দুটো ধরাবেন আজকে। রঙ্গনের চোখ দুটো বেরিয়ে আসার জোগাড়। তার বউ এমন কথাও বলতে পারে? চট করে নিচ থেকে উঠে বসে বলল, না না, আস্তাগফিরুল্লাহ, ওসব খেতে হয় না। ওহি একটু দূরে সরে বসে বলল, একসাথে খাবো, একদম কাছে আসবেন না, দূরে থাকুন। রঙ্গন বিছানায় টান হয়ে শুয়ে পড়ে ওহির হাত ধরে টান দিয়ে কাছে এনে বলল, দূরে থাকবো মানে? আমার বাচ্চা কাচ্চা কান্নাকাটি করছে দুনিয়ায় আসার জন্য। আর শোন, আমার ছেলের সাথে তোর ভাইয়ের মেয়ের বিয়ে দিব, কেমন? অতপর তোর ভাইকে নাকে দড়ি দিয়ে ঘুরাবো, তাই আগে ভাগে তাকে আনার ব্যবস্থা করতে হবে। সকাল সকাল ইচ্ছে উঠে পড়েছে, কয়বেলা বাহিরের খাবার এনে খাওয়াবে। বাড়ির বউ হিসেবে তার একটা দায়িত্ব আছে না? সে কি আর হাতে পায়ে ছোট আছে? সে রান্না বান্না পারবে না? বেশ পারবে। সে ভাবনা সেই কাজ কোমরে ওড়না পেঁচিয়ে লেগে পড়ল কাজে। প্রথমে ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রাখল, তারপর রুটি বানানোর জন্য চুলায় গরম পানি বসিয়ে দিল। এই সময় পেঁয়াজ, মরিচ, রসুন, আলু কাটতে লাগলো। কিছু সময় পরে পানি হয়ে যেতেই আটা খসিয়ে রুটি বেলতে শুরু করলো। ধানের আটা রেডি করলেই শক্ত হয়ে যায়। একটা করে বেলছে আর ভাজছে। রুটি বানানো শেষ হওয়ার আগে চট করে মাংস বসিয়ে দিল। অনুভবের ঘুম ভাঙতেই বাঁ পাশে চোখ মেলে দেখলো ইচ্ছে নেই। চট করে উঠে বসলো। রুম থেকে বেরোতেই দেখলো ইচ্ছে পাক্কা গিন্নির মতো কোমরে ওড়না গুজে চুল উঁচা করে খোপা করে রান্না করছে। অনুভব দেয়ালের সাথে হেলান দিয়ে সেদিকে কিছু সময় চেয়ে রইল। সবাই ওঠার আগেই ইচ্ছের রান্না প্রায় শেষের দিকে। তবে হুট করে তার মনে হলো কেউ তার দিকে তাকিয়ে আছে। আশেপাশে তাকাতেই দেখলো তার এমপি মশাই দু হাত ভাঁজ করে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছে ভ্রু নাচিয়ে বলল, কি দেখছেন? বউ দেখছি, বউ। আগে দেখেননি? প্রতিদিনই দেখি, তবুও মন ভরে না। সকাল সকাল ঢং করতে এসেছেন? ওটা তোমার কাজ। হয় জানি। চা খাওয়াবে? আচ্ছা বসুন, দিচ্ছি। বসবো না, তুমি বানাও, আমি দেখবো। কি আজব, এভাবে তাকিয়ে থাকলে কাজ করা যায়? যায় না? না, একদমই চায় না। চলে যাব? না, শুয়ে থাকুন। ও, তাহলে বেডটা কি এখানেই নিয়ে আসবো? বিরক্ত কেন করছেন? তুমি বিরক্ত হচ্ছ তাই? আপনি যাবেন? না গেলে? আমি চলে যাব। ডান, জলদি এসো, তোমাকে নিতেই এসেছি। ইচ্ছে রেগে জোরে চিল্লানোর আগেই অনুভব এসে তার মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, আরে কি করছো? হি আর রঙ্গন উঠে যাবে। অনুভবের থেকে মুখ ছাড়িয়ে ইচ্ছে নাক ফুলিয়ে রইল। অনুভব তা বুঝে ইচ্ছের মুড ঠিক করতে বলল, কি রান্না করছো? গোবরের কাবাব। ছি, কি বাজে খাবার। আপনি কি খেয়ে দেখেছেন? না। তাহলে কি করে বুঝলেন বাজে খেতে? অনুমান করেছি। অর্থাৎ মনে মনে তো খেয়েছেন। অনুভব বিব্রত হলো। এই মেয়ের সাথে সে কথাই পারবে না। তাকে হার মেনে নিতে দেখে ইচ্ছে হাসল। অতপর রসিয়ে রসিয়ে বলল, মোরগের মাথায় থাকে ঝুটি, ইচ্ছে বানিয়েছে গরম গরম রুটি। বাহ, জমে যাবে। ইচ্ছে মুচকি হেসে বলল। অনুভব মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। কালকের দিনটা সে ফ্রি ছিল, তবে আজকে থেকে আবার ব্যস্ততা শুরু। ইচ্ছে হাতের কাজ শেষ করে টেবিল গোছাচ্ছিল। হঠাৎ তার ইশতিয়াক পাঠানের সাথে দেখা হওয়ার কথা মনে পড়ল। লোকে বলে বাপের সাথে মেয়ের মুখের মিল থাকে, তারও কি আছে? কই, কালকে তো বুঝলো না। আর অমন একটা পরিস্থিতিতে বোঝার কথাও নেই।
সব থেকে বড় কথা খেয়ালই করেনি। তবে তার এখনো অনেক কিছু জানার বাকি আছে, সব জানতে হবে। তার এসব ভাবনার মাঝেই কলিং বেল বেজে উঠল। ইচ্ছে ঝটপট গিয়ে দরজা খুলতেই দেখল আবিরদের সাথে আকলিমা বেগমও এসেছেন। ইচ্ছেকে দেখেই একগাল হেসে বললেন, কেমন আছে আমার বাচ্চাটা? ইচ্ছে মুস্কি হেসে বলল, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাকি যান। তোমরা আগে ভেতরে এসো তো। আবির ভেতরে ঢুকতেই তার নাকে আগে মাংসের গন্ধ আসলো। টুক করে গিয়ে 2 টুকরো তুলে মুখের মধ্যে নিয়ে নিল। বাহির থেকে এসে ফ্রেশ না হয়ে খাবারে হাত দেওয়াতে আকলিমা বেগম রাগে রাগে চোখে বললেন, সব কি আবি বেটা, যাও আগে ফ্রেশ হয়ে নাও। যাচ্ছি যাচ্ছি। তাদের কথার মাঝেই রঙ্গন বেরিয়ে আসলো। আকলিমা বেগম তাকে দেখে মুখ ফুলিয়ে রাখলেন। রঙ্গন তা দেখে মাথা চুলকিয়ে তার পাশে গিয়ে বসে বলল, কাকিমণি কেমন আছেন? আমি কেমন আছি তুই জেনে কি করবি? এত বছর খোঁজ নিয়েছিস, হুট করে কোথায় চলে গিয়েছিলি? ভুল হয়ে গেছে, আর হবে না, সত্যি। মনে থাকবে তো? থাকবে। আমার রঙ্গ বেটা কত বড় হয়ে গেছে। অনুভব রুম থেকে আসতে আসতে বলল, বেটা তো আর নেই, এখন জামাই হয়ে গেছে। একদম। আর তোর দুলা ভাই? আমি তোর দুলা ভাই, তুই আমার শালা। তুই আমার শালা? আহা অনু বেটা, আবি বেটা, দুজনেই থামো। কিছু সময় সবাই মিলে গল্প গুজব করল। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই ইচ্ছে রঙ্গনকে বলল, ভাইয়া ওহিকে ডেকে নিয়ে এসো। রঙ্গন উঠে দাঁড়ালো। ভেবেছিল ওহি এখনো ওঠেনি, কিন্তু গিয়ে দেখলো ওহি অলরেডি ফ্রেশ হয়ে চুল আঁচড়াচ্ছে। রঙ্গন বিছানায় বসতে বসতে বলল, শাড়িতেই বেশি ভালো লাগে তোকে। ওহি আর চোখে তাকিয়ে বলল, আমি এখন শাড়ি পরতে পারবো না। একটু পরতি। শাড়ি আবার একটু কি করে পরে? তাহলে পুরোই পর। ওহি বিরক্ত হয়ে চুপ করে রইল। এই লোকের সাথে কথা বলে লাভ নেই, তার আপাতত ইচ্ছের কাছে যেতে হবে। রুম থেকে বের হতে চাইল, কিন্তু তার আগেই রঙ্গন চট করে গিয়ে দরজা লক করে দিল। কি হলো? কি? একটা ছেলে আর একটা মেয়ে। কি? কিচ্ছু না, এদিকে আয়। ওহির হাত ধরে টেনে পাশে বসিয়ে দিল, বলল, আর একটু থাক, ভাল লাগছে। বাড়ি ভর্তি মানুষজন। কে বলল? আমি সবারই কণ্ঠ শুনেছি। রঙ্গন ওহির কোলে চট করে শুয়ে পড়ে বলল, সকাল সকাল সুন্দরী বউকে যেতে দিতে ইচ্ছে করছে না। ওহি কিছু বলল না, রঙ্গনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রঙ্গন আবার বলল, তোর ঘুম হয়েছে? হুম। ওহির ছোট্ট জবাব। রঙ্গন হতাশ সুরে বলল, কোথায় সকাল সকাল জামাইয়ের থেকে গান শুনতে চাইবি? এমন পালাই পালাই কেন করছিস? হ্যাঁ আচ্ছা বলুন। রঙ্গন সত্যি সত্যি গান ধরল, ভালোবাসি বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ সব কবুল, তুমি শুধু আমারই হবে, যদি করো মিষ্টি এই ভুল, হাতে হাতে রাখতে পারো সন্ধি আঙুলে আঙুল, ভালোবাসা বাড়াতে আরো হৃদয় ভীষণ ব্যাকুল। ওহি চোখ বন্ধ করে গানটা শুনল। গান শেষ হতেই রঙ্গনের ফোনে কল আসলো। রঙ্গন উঁচু করে দেখলো অঙ্কন কল দিয়েছে। রিসিভ করতে কিছু একটা বলে কেটে দিল। রঙ্গন মুখ কালো করে উঠে দাঁড়ালো। ওহি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ইশতিয়াক পাঠানের মা মারা গিয়েছে, আমাকে যেতে হবে। আপনার দাদি? আমার কেউ না। বলেই রুম থেকে বেরিয়ে গেল রঙ্গন। ওহি তার যাওয়ার দিকে চেয়ে রইল। আনোয়ারা বেগম কাল থেকে মুখ গোমরা করে বসে আছে। শফিক সাহেব অনেকবার কথা বলার চেষ্টা করেছে, তবুও কথা বলছে না। গিন্নি, তুমি কি সত্যি সত্যি আমার সাথে আর কথা বলবে না? না। কিন্তু কেন? তুমি ইচ্ছের কথা তার ভাইকে কেন বললে, অনুমতি দিলে? সে যদি এখন ইচ্ছেকে নিয়ে যেতে চায়? শফিক সাহেব হাসলেন। এতক্ষণে বুঝলেন রাগ করার আসল কারণ। বললেন, কোথায় নিয়ে যাবে? ভুলে যাচ্ছ সে এখন অন্য কারো বউ, জানাতন লোকের বউ নয়, এমপির বউ।
আমাদের কাছে যদি আর আসতে না দেয়? তুমি বড্ড বেশি ভাবছো। শফিক সাহেব মুচকি হেসে এগিয়ে গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন। তোমার ইচ্ছে তোমারই থাকবে। আনোয়ারা বেগম মুখ গোমরা করে বললেন। আজকে তো কল দিল না ইচ্ছে। তার কথা শেষ হওয়ার আগেই ইচ্ছের কল আসলো। বেশ কিছু সময় দুজন কথা বলল। অতঃপর আনোয়ারা বেগমের মন ভালো হয়ে গেল। তাকে হাসতে দেখে শফিক সাহেব বললেন। বউ আমার সবাইকে ভালোবাসে, শুধু আমায় ছাড়া। রঙ্গনকে একা ছাড়ল না অনুভব। সে নিজেও রঙ্গনের সাথে রওনা দিল। ইচ্ছে যাওয়ার জন্য বায়না ধরলেও তাকে সাথে নিল না রঙ্গন। কুঞ্জ ভিলায় শোকের ছায়ায় কত মানুষ কত কথা বলছে, ভালোর থেকে মন্দ কথাই বেশি বলছে। পাড়া প্রতিবেশী আশেপাশে ঘুরছে আর বলছে, কি যে অহংকার ছিল এই মানুষের, বউদের কি নির্যাতন নাই করতেন, এখন পরপারে গিয়ে বসবে। কোনো অহংকারই আর টেকবে না। আসলে দুদিনের জীবনে আমরা কতই না উতলা হয়ে থাকি। মরার ভয় আর কজন করি। মরার ভয় করলে কেউ আর কোনো পাপ কাজ করতে পারতো না। তার বলে যাওয়া কথা আর কর্ম দিয়ে সবাই তাকে এখন বিচার করবে। ইয়াসমিন বেগমের লাশ সদর দরজা বরাবর নিচে রাখা হয়েছে। অনেক মানুষ এসে দেখে দেখে যাচ্ছে। কালকে মাঝরাতে সম্ভবত মারা গেছেন। তার সাথে যে নার্সটা থাকতেন তিনি কালকে রাতে থাকতে পারেননি। শর্মিলা বেগম নিজেও অসুস্থ, আরেকজনকে টানার শক্তি এখন আর তার ছিল না। সকালে যখন ইশতিয়াক পাঠান জানতে পারলেন তার মা আজকে একা ছিলেন, দৌড়ে রুমে গিয়ে দেখেন মায়ের নিঃশ্বাস চলছে না, বন্ধ। দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় কেউ কেউ বলছেন মরে গেছে, ভালো হয়েছে, বেঁচে গেছেন। ইশতিয়াক পাঠান মায়ের লাশের পাশে পাথরের মতো বসে আছেন। না কথা বলছেন আর না কান্না করছেন, শুধু চেয়ে চেয়ে দেখছেন। অঙ্কন তার পাশে বসে সান্ত্বনা দিচ্ছে। মানুষের কথার আঘাত রুহ অবধি পৌঁছায়। ইয়াসমিন বেগমের কথার আঘাত রঙ্গনের মা মেনে নিতে পারলেও সে কোনোদিন মেনে নিতে পারেনি। প্রচণ্ড রাগ হতো, তবুও ছোট থাকায় কিছুই করতে পারত না। তাই আজ তার মৃত্যুতেও তাকে নাড়াতে পারল না। আসলে জীবনে কিছু মানুষকে কখনো মাফ করা যায় না। রঙ্গন বাসায় ঢুকে সোজা শর্মিলা বেগমের রুমে চলে গেল। পিছু পিছু অনুভব নিজেও গেল। বিস্তারিত বর্ণনা তিনিই তাদের দিল। অনুভব সব শুনে শুধু দীর্ঘশ্বাসই ফেলল। একটু পরে অঙ্কনও সেখানে আসলো। কিছু সময়ের ব্যবধানে অনুভব বেরিয়ে পড়ল। তার আর সময় নেই, এখন যেতে হবে। এত মানুষের ভিড়ে ইশতিয়াক পাঠান তাকে আর খেয়াল করল না। রঙ্গনের সব কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা লেগে গেল। এক সপ্তাহ পরে বেশ ভালোই কাটছে চারজনের সংসার। ইশতিয়াক পাঠান রঙ্গনের বিয়ের কথা জেনেও এখনো কিছু বলেনি। এই বিষয়টা অনুভবের ঠিক হজম হয়নি, তবুও সে চুপ করেই আছে। এর মাঝে অনিমা বেগম এসে তাদের সাথে দেখা করে গেছে। যদিও রঙ্গনকে তার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু মেয়ের ভালো থাকার জন্য সেটাও প্রকাশ করেনি। ওহির বিয়ের কথা শুনে আফসোসের শেষ নেই জিনিয়ার। কত কথাই না শোনালো। শেষ পর্যন্ত আজকে ট্রিট নিয়ে তবেই ছেড়েছে, আর সাথে ফ্রিতে নিয়েছে আবিরের নাম্বার। বেশি জোর করায় ওহি দিয়েছে, আর সাথে কথা নিয়েছে সে যে নাম্বার দিয়েছে এটা যেন ভুল করেও না বলে। জিনিয়াও রাজি হয়ে গেছে। রাতে আবির বসে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছিল। হঠাৎ ফোনের শব্দে মনোযোগ নষ্ট হলো। বিরক্ত নিয়ে ফোন হাতে তুলল। অচেনা নাম্বার দেখে কিছু সময় চেয়ে রইল, অতঃপর ধরল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনার ভালোবাসার মানুষ। ও, মা বোন তো বাড়িতেই আছে। আপনি নিশ্চয়ই আমাদের বাড়ির কাজের খালা। জিনিয়া নাক মুখ কুঁচকে ফেলল, বলল, আমি আপনার শখের নারী। আবির নিজেও থতমত খেল। বয়সটা চিনতে বেশি সময় লাগলো না। এমন নয় সে বহুত ভালো মানুষ, কিন্তু ছোট্ট বোনের বান্ধবীর সাথে লাইন মারবে, বিষয়টা কেমন দেখায়। তাও যদি একটু ভালো মাইয়া হতো। এ তো একটা বারুদ। শুনুন, আমার কোনো শখের নারী বখের নারী নেই। ভুল জায়গায় কল দিয়েছেন। রাখছি। আরে দাঁড়ান দাঁড়ান, ফোনটা কাটবেন না, কথা আছে। তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। এই নাম্বার কি আপনার কাছে সব সময় থাকে? আবির বিব্রত বোধ করলো। নিজের পার্সোনাল নাম্বার আর কার কাছে থাকবে, বলল, না, এলাকার সবার কাছেই থাকে। আর কিছু? জিনিয়া হাসল। না, লোকটাকে জ্বালাতে তার ভালোই লাগছে।
হুট করে আবির ফোন কেটে ব্লক করে শুয়ে পড়ল। আপাতত পড়ার মোড শেষ, একটু পরে আবার উঠে পড়বে। জিনিয়া জানতো এমনই হবে, তাই বাড়ির সব কয়টা সিম একসাথে নিয়ে বসেছে। আবার কল দিল, আবির ধরল না। বেশ কয়েকবার দেওয়ার পরে কিছু কড়া কথা শোনাতে ধরল। কি সমস্যা? আপনি তো সমস্যা, কল কাটছেন কেন? দেখুন, আমি আপনার সাথে প্রেম করতে পারবো না, তাই সে আশা ছেড়ে দিন। আমি আপনাকে প্রেমের প্রস্তাব কখন দিলাম? আবির নিজের মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, কার পাল্লায় পড়ল। কিছু একটা ভেবে বলল, আপনি আমাকে বিরক্ত করলে আমি খুশি হব। জিনিয়া হেসে ফেলল। নিজে বলে নিজেই থতমত খেল, সেনা লাগাতে ভুলে গেছে। অতঃপর ফোন অফ করে রেখে দিল। না, এখন এটা ছাড়া উপায় নেই, থাক একটু অফ থাকুক। ওহিদের পুরোদমে ক্লাস চলছে, কয়েকদিন পরেই পরীক্ষা। কোম্পানির চাকরি মানে কষ্ট। রঙ্গন এখন আর আড্ডা দেওয়ার সময় পাচ্ছে না। রাত 8টায় বাসায় আসে, সকাল 10টায় অফিসে চলে যায়। অনুভব তাকে বলেছিল এই চাকরি ছেড়ে দিয়ে তাদের অফিসে জয়েন করতে, কিন্তু সে রাজি হয়নি। তবে এত কিছুর মাঝেও রঙ্গনের তেরামি করার স্বভাবটা যায়নি। রাতে খাওয়া দাওয়া শেষ করে ওহি রুমে এসে দেখে রঙ্গন ফ্লোরে টান হয়ে শুয়ে আছে। কিছুটা চমকে দৌড়ে কাছে গিয়ে বলল, কি হয়েছে আপনার? এভাবে নিচে শুয়ে আছেন কেন? আপনার কি শরীর খারাপ? রঙ্গন সেভাবেই পাশ ফিরে ভ্রু কুঁচকে বলল, কিভাবে কিছু হয়নি, গরম লাগছিল তাই নিচে শুয়েছি। গরম লাগছে তাহলে এসি দিতেন, আর না হয় জানালাটা খুলে দিতেন। আমার ইচ্ছে। ওহি বিরক্ত হয়ে উঠে যাচ্ছিল, তার আগেই রঙ্গন হাত ধরে টেনে পাশে শুয়ে নিয়ে বলল, তুইও থাক, আজকে নিচে ঘুমাবো, ভাল লাগবে। কি জ্বালা, খাট রেখে নিচে কেন ঘুমাবো? আমি বলেছি তাই। আমি পারবো না, আমার ঠান্ডা লেগে যাবে। ঔষধ কিনে দিব। ওষুধ খেতে আমার ভালো লাগে না। সে তো প্রথম প্রথম আমাকেও লাগতো না। আপনি উঠবেন? না। ঠিক আছে, আমাকে উঠতে দিন। তাও না। ওহি পানির জগটা ফেলে এসেছিল, ইচ্ছে তা দেখে আর ডাক দিল না, নিজেই দিতে এলো। কিন্তু দরজা খোলা রেখে তাদের ফ্লোরে শুয়ে থাকতে দেখে প্রচণ্ড অবাক হলো। অতঃপর গলা খাঁকড়ে দিয়ে এক হাত দিয়ে চোখ ধরে বলল, আমি কিছু দেখিনি। রঙ্গন তবুও উঠল না, বলল, দেখলেও সমস্যা নেই, দেখতে পারিস। সঙ্গে সঙ্গে ওহি তার পেটে একটা গুঁতো মেরে উঠে বসল। তারপর বলল, আমার সমস্যা আছে, শয়তান লোক একটা। তোরে জামাই? ওহি কড়া চোখে তাকিয়ে ইচ্ছে থেকে জগ নিয়ে নিল। ইচ্ছে আর দেরি করল না, হাসতে হাসতে বেরিয়ে গেল। রুমে ঢুকে এভাবেই হাসতে হাসতে অনুভবের গায়ের উপর পড়ল। বেচারা ফাইল নিয়ে কাজ করছিল, হুট করে এমন হওয়ায় কিছুটা ভ্যাবা জায়গা খেয়ে গেল। কিরে, পাগলের মতো হাসছিস কেন? ব্যাস, ইচ্ছের হাসি বন্ধ, কোমরে হাত দিয়ে বলল, কি বললেন? আমি পাগল? কোনো সন্দেহ আছে? অবশ্যই আছে, কালকেই আপনাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাব। কেন? এই যে একটা সুস্থ স্বাভাবিক ভালো একটা মেয়েকে চোখে না দেখে পাগল চোখে দেখছেন, তার জন্য। অনুভব চোখ ছোট ছোট করে বলল, ভুল হয়ে গেছে আমার, এখন পড়তে বসো, যাও। এত পড়াপড়া করেন কেন? বউকে দেখে কি চাকরি করাবেন নাকি? হ্যাঁ অবশ্যই। দেখছেন আপনার পেটে পেটে কত শয়তানি। অনুভব গম্ভীর হলো, থমথমে গলায় বলল, শোনো মেয়ে, আমার বহুত কাজ বাকি, এখন বিরক্ত করো না, তুলে রাখো, আমার কাজ শেষ হলে আমি নিজে তোমাকে ডেকে বলবো। বেবি যান, এখন আসুন, আমি বিরক্ত হতে বসে আছি, একটু বিরক্ত করে যান। ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে তার মতো করে অভিনয় করে বলল, শুনুন এমপি মশাই, আপনাকে বিরক্ত করতে আমার বয়ে গেছে। ঠিক আছে, এখন যাও। যাবো মানে? আমি এখন দাদাজানকে ফোন। অনুভব করা চোখে তাকাতেই ছটপট গিয়ে পড়তে বসল। না, এখন আর কিছু বলা যাবে না, বললেই ধমক খাবে। ইচ্ছেরা পরের দিন সকালে ভার্সিটি যাওয়ার সময় চলন্ত রিক্সা থেকেই দেখলো অনুভব একটা মেয়ের সাথে রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে। আরেকটু ভালোভাবে খেয়াল করে দেখলো মেয়েটা পায়েল খন্দকার। এর আগেও একদিন দেখেছিল, সেদিন কষ্ট না পেলেও আজকে ভীষণ কষ্ট পেল। ছলো ছলো চোখে ওহির দিকে তাকিয়ে বলল, এই জন্য বুঝি এমপি মশাই সকাল সকাল বাইরে যাওয়ার এত তাড়া ছিল? ওই চশমাটা ভালোভাবে পরিষ্কার করে আবার তাকালো। না, এবারও একই জিনিস দেখলো। সাধারণত তার ভাই সব সময়ের মেয়েদের থেকে দূরে থাকতেই পছন্দ করে, আর সেখানে তার বিয়ে করা বউ আছে, নিশ্চয়ই কাজের কোনো বিষয়ে এসেছে।
ইচ্ছের হাত ধরে বোঝানোর চেষ্টা করল। দেখ, না জানি রাগারাগি করবি না, দিন শেষে তো তোর কাছেই আসবে, তাই না? বাসায় আসলে ভালোভাবে জিজ্ঞেস করিস, বলবে। ইচ্ছে নাক টানতে টানতে বলল, কোন দিন শেষ টেস্ট নেই, আমার কাছে আসার চেষ্টা করুক একবার, তোর ভাইয়ের হাত পা ভেঙে রেখে দিব। তা না হয় ভাঙবি, কিন্তু তুই কাঁদছিস কেন? আমি কাঁদছি না, চোখ থেকে পানি পড়ছে। ওই বিষয়টা সামাল দিতে বলল। চল বাসায় যাই, মামা আপনি চলুন। হঠাৎ ইচ্ছের মত পাল্টে গেল, রিক্সা থেকে নেমে পড়ল। সাথে সাথে ওহিও নেমে তার পিছু নিতে নিতে বলল, কোথায় যাচ্ছিস? আমি এখনই সব জানাবো। দেখ, ভাইয়া যদি জানে তুই তাকে সন্দেহ করছিস তাহলে কষ্ট পাবে। আমি এখনই সব জানবো। আমি তাকে সন্দেহ করছি না, কিন্তু অন্য মেয়ের সাথে সে রেস্টুরেন্টে যাবে এটাও আমি মানতে পারছি না। আর তুই চুপ থাক, নিজের ভাইয়ের হয়ে একটাও কথা বলবি না। ওহি আর কিছু বলল না। এখন কিছু বলেও লাভ নেই। হঠাৎ মনে হলো সে ভাড়া দেয়নি। দৌড়ে গিয়ে ভাড়া মিটিয়ে আবার ইচ্ছের পিছু নিল। অনুভব আর পায়েল টেবিলের মাঝে একটা খবরের কাগজ নিয়ে কিছু একটা দেখল। অতবার পায়েল কিছু একটা বুঝিয়ে বুঝিয়ে বলছে আর কলম দিয়ে ডাক টেনে দেখাচ্ছে। ইচ্ছে ভেতরে ঢুকে কোনো দিকে না গিয়ে সোজা তাদের টেবিলে গিয়ে চেয়ার টেনে বসলো। ওহি গিয়ে তার পেছনে দাঁড়িয়ে রইল। চেয়ার টানার শব্দে দুজনেরই মনোযোগ নষ্ট হলো। অনুভব মাথা তুলে ইচ্ছে আর ওহিকে দেখে অবাক হয়ে বলল, তোমরা এখানে? ইচ্ছে সেভাবেই বসে বলল, একই প্রশ্ন, আপনারা এখানে? পায়েল বোধহয় বুঝলো ইচ্ছের মনোভাব, বলল, আমরা একটা জরুরি বিষয়ে আলোচনা করতে এসেছি। সে যাই হোক, তোমরা কেমন আছো তাই আগে বলো। ইচ্ছে সে কথার উত্তর না দিয়ে বলল, কোন বিষয়ে? একটু সিক্রেট, এখন বলা যাবে না। ইচ্ছে এবার অনুভবের দিকে তাকালো। তার দিকেই তাকিয়ে আছে। আপনি কিছু বলবেন না? না, বাসায় যাও। যাব না। বাসায় গিয়েই সব বলবো। শোনো, এখন কেন নয়? অনুভব চোখের পলক ফেলল না। সেভাবেই এক ধ্যানে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলল, সন্দেহ খুব খারাপ একটা অসুখ, যা একটা সুস্থ সুন্দর সম্পর্ককে সমাপ্তি করে দিতে পারে। খামোখা সন্দেহ করে কষ্ট পেও না। আমি তোমারই আছি, তোমারই থাকবো এবং তোমাকেই ভালোবাসবো। শেষ। ইচ্ছের রাগ, দুঃখ, অভিমান সব শেষ। কিন্তু এখন ভীষণ লজ্জা লাগছে। সবার সামনে এভাবে কেউ বলে? খুঁজটা লোক একটা। আর চোখে একবার ওহির দিকে একবার পায়েলের দিকে তাকালো। তারা মিটমিট করে হাসে। কি জ্বালা! ইচ্ছে চট করে উঠে দাঁড়ালো। দৌড় দেওয়ার আগেই তার হাত টেনে আবারও বসিয়ে দিল পায়েল। সাথে ওহিকেও বসতে ইশারা করে বলল, আরে কোথায় যাচ্ছ? এত লজ্জা পেতে হবে না। তোমার বয়স আমি পেরিয়ে এসেছি, তাই এইসব খুব ভালো মতোই বুঝি। এখন এগুলো বাদ দিয়ে বলো কি খাবে। ইচ্ছে ভাবলো অনুভব রাগ করে আছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে অনুভব মুচকি হেসে বলল, ফুচকা খাবে? ইচ্ছে মাথা নাড়ালো। ওইকে জিজ্ঞেস করার আগেই বলল, আমি আইসক্রিম আর বার্গার খাবো। পায়েল কাগজপত্রগুলো ব্যাগে তুলে নিল। অনুভব সেই ফাঁকে অর্ডার দিয়ে দিল। সবার খাওয়া দাওয়া শেষ হতেই পায়েল কাজে আছে বলে বেরিয়ে পড়ল। অনুভব তাদের দুজনকে নিয়ে গাড়িতে উঠে বসল। তাদের নামিয়ে দিয়ে নিজের কাজে চলল। ওহিরা বাসায় ফিরে দেখল রঙ্গন মুখ ফুলিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। এক্সট্রা চাবি সবার কাছে আছে, তাই কিভাবে ঢুকেছে সেটা নিয়ে আর ভাবল না। ইচ্ছে আর ওহি একে অপরের দিকে তাকিয়ে তার দুই পাশে গিয়ে বসে বলল, কি হয়েছে আপনার? ভাইয়া, এই অসময়ে তুমি বাসায়? রঙ্গন হাত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বলল, চাকরি চলে গেছে। ইচ্ছে অবাক হয়ে বলল, কি? কেন? আমার সাথে শালা বসগিরি দেখাতে আসে, দিছি 2 ঘা আর চাকরি থেকে বের করে দিল। তোমাকে মারেনি তো? আমাকে মারবে এত সাহস আছে নাকি? আমি চাকরি করব না বলে চলে এসেছি। ঠিক করেছে ভাইয়া। শোনো, ওই চাকরি করা লাগবে না। তুমি ভালো বস ডিজার্ভ করো। একদম, তবে আর 2-4টে দিয়ে আসতে পারে ভালো হতো। তো দিলে না কেন? আরে সবাই ধরে ফেলো না, তার জন্যই তো। আচ্ছা সমস্যা নেই, আবার দেখা হলে না হয়। ওই মাথায় হাত দিয়ে তাকিয়ে আছে। তাদের দুজনের যে একই রক্ত, এতে কোনো সন্দেহ নেই। তাই বলে দুটোরই একই রকম হতে হবে না। এখানে আর বসে থাকা যাবে না। এ লোক জীবনেও ভালো হবে না। উঠে রুমের দিকে চলে গেল। সেদিকে তাকিয়ে ইচ্ছে বলল, ওহি মনে হয় রাগ করলো।
আরে না, আমাদের কথায় বিরক্ত হয়ে চলে গেছে। দুই ভাই বোন একই রকম। আসলেই অতঃপর দুজনেই হাসল। ইচ্ছে ফ্রেশ হবে বলে উঠে গেল। রঙ্গনও রুমে চলে গেল। ওহি রুমে ঢুকেই দেখলো রঙ্গন জবজবে ভেজা কাপড় চোপড় বিছানার ওপর রেখে দিয়েছে। মেজাজটা গেল বিগড়ে। ভেজা কাপড় কেউ বিছানায় রাখে? রাগে দাঁতে দাঁত চেপে হাত দিয়ে তুলে ছুঁড়ে মারল। রঙ্গন মাত্রই রুমে ঢুকছিল, মুখের ওপর ঠান্ডা কিছু পড়তে দেখে চমকে উঠে গ্যাস ধরে বলল, এগুলো ছুঁড়ে মারছো কেন? ওহি দেরি এসে বলল। এগুলো কোথায় রেখেছিলেন? রঙ্গন গা ছেঁড়া ভাব নিয়ে সেগুলো ব্যালকনিতে রেখে এসে বলল, আর বলিস না, গোসল শেষে ওগুলো নিয়ে মেলার জন্য বের হয়েছি, আর হুট করেই তোর ভাইয়ের ফোন আসলো। বেলকনিতে যেতে যেতে কেটে যেত, আর সোফায় রাখলেও ভিজে যেতে, তাই বিছানায় রেখেছি। সোফা ভেজার কথা ভাবলেন আর বিছানার কথা ভাবলেন না? অবশ্যই ভেবেছি। শোন, বিছানার চাদর তুলে তুই ধুতে পারবি, কিন্তু সোফা তুলে তো আর তুই ধুতে পারবি না, তাই না? ওহি মাথায় হাত দিয়ে বসে পড়ল। না না, এ লোককে সোজা বানাতে না পারলে তার জীবনে শান্তি আসবে না। রঙ্গন গিয়ে তার পাশে এসে বসে ওহির হাত ধরতেই ওই হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে প্রচন্ড রাগ নিয়ে বলল, একদম হাত ধরবেন না, আমার জীবনটা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। রাগ করে যে বাপির বাড়ি চলে যাব তারও উপায় নেই। আপনার আমার ভাইকে খাসটা বলে, কিন্তু আসল যে আপনি সে কি তা জানে? এখনই জানাবো, আসুক আমার ভাই আজকে, আমি থাকবোই না আর আপনার সাথে। বলে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। রঙ্গন চোখ পিট পিট করে তাকিয়ে রইল। না, এখন তার রাগ ভাঙাতে যাওয়া যাবে না, উল্টো আরো রেগে যাবে। বাকিটা ইচ্ছে সামনে নেবে। এখন একটু ঘুমানো প্রয়োজন। বিছানায় টান হয়ে শুতেই পিঠ ভিজে উঠল। বিরক্ত নিয়ে উঠে বসতেই দেখলো ওহি দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি? ওগুলো এখন তুলে ধুয়ে দিবেন। আমি পারবো না। আপনি পারবেন, আপনার ঘাড় পারবে। তো আমার ঘাড় দিয়ে করিয়ে নে। করবেন না তো? না। তাহলে আপনার বোনকে দিয়ে ধুয়ে নিব, দাঁড়ান। ইচ্ছে? না, আমি যাচ্ছি। যান। রঙ্গন সেগুলো তুলে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। তার মাথায় একটা কথাই ঘুরছে, তার সাদাসিধা বউটাকে কে ভূতে ধরল? রাতে ইচ্ছে শাড়ি পরে গুনগুন করে গান গাচ্ছে আর নাচে। অনুভব চেয়ে দেখছে, কিছু বলছে না। মূলত সে ইচ্ছে করে রাগ করার ভান ধরে আছে। কি হলো, এখনো কথা বলবেন না? কি করব বলুন? অন্য মেয়ের সাথে আপনাকে দেখে আমার খারাপ লাগছিল। বিশ্বাস করুন, আমার দোষ নেই, খারাপ লাগার দোষ। অনুভব তবুও চুপ করে রইল। ইচ্ছে গিয়ে তার পাশে বসে পড়ল, বলল, দেখুন আমাকে সুন্দর লাগছে না? অনুভব তাকালই না। ইচ্ছে তবুও হাল ছাড়ল না, বলল, কবিতা শুনবেন একটা? অবশ্যই শুনবেন, দাঁড়ান বলছি। আগের দিনের নায়িকা ছিল ববিতা, আমি বলতে পারি অনেক ভালো অনুভব কবিতা। এবার ইচ্ছের দিকে তাকালো। ইচ্ছে আরো আগ্রহ নিয়ে বলল, আপনি কাপ আমি চা, আপনি বাপ আমি মা, আপনি অনেক ভালো, শয়তানের মন হয় কালো, আমার সাথে বললে কথা দূর হবে আপনার মনের ব্যথা। অনুভব উঠে বসল। ইচ্ছের হাত টেনে বসিয়ে খোলা চুলগুলো খোপা করার মতো করে পেঁচাইতে পেঁচাইতে বলল, অনেক হয়েছে, আর মাথা খাটাতে হবে না। আমার রাগ নেই। আসলেই? সে কথার উত্তর না দিয়ে অনুভব উঠে দাঁড়ালো। অতঃপর ব্যালকনি থেকে একটা লাল গোলাপ নিয়ে সে ইচ্ছের খোপায় গুচি দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, শোনো বউ, আজকে বোধহয় তোমায় একটু বেশি সুন্দর লাগছে। এক ফুল আরেক ফুলের সৌন্দর্য 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ইশতিয়াক পাঠানের মতি গতি ইদানিং বোঝা তাই। সারাক্ষণ কিছু একটা ভাবতে থাকে। খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে চায় না। ডক্টরের কাছে নিয়ে যেতে চাইলেই প্রচণ্ড রেগে যায়। অঙ্কন এবার বিষয়টা সিরিয়াসভাবে নিল। রঙ্গনকে জানালে সে বিষয়টা গিয়ে অনুভবের কাছে বলল। সবাই মিলে ঠিক করলো ধরে বেঁধে হলেও ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু তা আর করতে হলো না। বিকালে ইশতিয়াক পাঠান নিজেই রঙ্গনকে ফোন দিয়ে জানালো শেষবারের মতো তাদের কিছু বলতে চায়। কথা শুনে বোঝা যাচ্ছিল তার বোধহয় শরীর খারাপ। চারজনেই বেরিয়ে পড়ল কুঞ্জ ভিলার উদ্দেশ্যে। ইশতিয়াক পাঠানের রুমের সামনে দাঁড়িয়েছিল অঙ্কন। সবাই আসতেই একসাথে ভেতরে ঢুকল। ইচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো মুখের ফেস মেলানোর চেষ্টা করছে। কেন জানে না, তার কষ্ট এবং রাগ দুটোই হচ্ছে। তাকে অন্য কারো কাছে দিয়ে দেওয়ার জন্য নয়, তার মাকে কষ্ট দেওয়ার জন্য।
রঙ্গন আগে কথা বলল। আপনার কোথায় কষ্ট হচ্ছে? ইশতিয়াক পাঠান ভাঙা ভাঙা গলায় বললেন। কোথাও না তো। অনুভব ইশতিয়াক পাঠানের পাশে বসে বলল। কিছু বলতে চান আঙ্কেল? সেদিন রাতে অ্যাক্সিডেন্ট অন্য কারোর জন্য নয়, আমার জন্যই হয়েছিল। রঙ্গনের মা হুট করে সেই রাতে এসে ছেলের কাছে যাওয়ার জন্য জেদ ধরল। সচরাচর সে এমন কখনোই করতো না। আমি অবাক হয়ে বলেছিলাম কাল দিনে নিয়ে যাব, সে শুনল না। বলল তার হাতে নাকি সময় নেই, একবার ছেলেকে দেখতে চাই। শেষ পর্যন্ত বিরক্তি নিয়ে তাকে নিয়ে চললাম রঙ্গনের কাছে। তার উপরে রাগ নিয়ে প্রচণ্ড জোরে গাড়ি চালাচ্ছিলাম আমি, কিন্তু ও কিছু বলছিল না। তাই আমি আরও জোরে চালানো শুরু করি। হুট করে ব্রেক হারিয়ে কিছু একটা ধাক্কা খেলাম। আমার কিছুটা হুঁশ ছিল। দুজনকে দুই গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে যাওয়া হলো। রঙ্গনের মাকে যে হাসপাতালে নিয়ে গেছিল সে আর কেউ না, অনুভব নিজেই। তবে সে তো তাকে চিনত না, তাই তোকেও বলেনি, আমাকেও সে খেয়াল করেনি, কিন্তু আমি তাকে হালকা হালকা দেখেছিলাম। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানায় সে মারা গেছে। প্রথমে ভাবি হয়তো আমার জন্য, কিন্তু তারা পরীক্ষা করে জানায় অ্যাক্সিডেন্ট করে না, তার আগেই সে মারা গেছে। তবে সে কথা আমি কাউকে জানাইনি। রঙ্গন আহত চোখে তাকিয়ে বলল। মায়ের মৃত্যুর খবরটা আমাকে কেন দিলেন না? তোর পরীক্ষা খারাপ হবে ভেবে। আপনি কি মানুষ? না। এই জন্যই আমি পড়াশোনাটা ছেড়ে দিয়েছিলাম। আপনাকে কোনো দিন আমি মাফ করব না। ইশতিয়াক পাঠান কিছু সময় চুপ থেকে বলল। অনুভব তোমাদের ম্যানেজার মতিন শিকদার ভালো লোক নয়। সে দীর্ঘদিন ধরে আমার হয়ে কাজ করছে, আর তোমাকে ফাঁসানোর কারণ ছিল। তোমার বাবার সাথে আমার একটা শেয়ার ছিল, সেখানে কিছু গন্ডগোল হয়, সে আমাকে বাদ দিয়ে দিয়েছিল। তাই আমি যখন জানলাম তুমি তার ছেলে, তখন আর চাইনি আমার ছেলে তোমার সাথে বন্ধুত্ব রাখুক। ওই হঠাৎ ছোট ছোট করে তাকিয়ে বলল। আপনার কি কষ্ট হচ্ছে? উত্তর দিল না। অনুভব ভাবলো এবার কি ইচ্ছের কথা বলবে। এতটা সময় ইচ্ছে একটা কথা বলেনি। সে চুপচাপ দেখল। রঙ্গন হঠাৎ ইচ্ছের দিকে তাকিয়ে কিছু বলার প্রস্তুতি নিতেই ইশতিয়াক পাঠানের নাক মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো। সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে যেতেই মৃত ঘোষণা করা হলো, আর সাথে জানানো হলো ইশতিয়াক পাঠান সুইসাইড করেছে। কেন, কি কারণ এসব বলার জন্য তো আর তিনি বেঁচে নেই। বিদায় বেলাতেও ইচ্ছের পরিচয়টা তার জানা হলো না। কিছু সত্য গোপনেই রয়ে গেল। তবে এত কিছুর পরেও ইচ্ছে আর রঙ্গনের চোখে অশ্রু গড়াতে ভুলল না। ইচ্ছেদের পরীক্ষা শেষ, কিছুদিনের ছুটি পেয়েছে। বাড়িতে অলস সময় কাটাচ্ছে তারা। রঙ্গন পড়াশোনার পাশাপাশি নতুন চাকরি পেয়েছে। যে গ্যাপটা ছিল তা পূরণ করার চেষ্টা। অনুভব আজকে সমাবেশে গেছে, সেখানে গরিব মানুষদের খাদ্য আর পোশাক বিতরণ করবে। ইচ্ছেও যেতে চেয়েছিল, কিন্তু তাকে আর নিল না অনুভব। পরের দিন সবাই মিলে ওহিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। শর্মিলা বেগম, রঙ্গনের দাদিমা এখন অনুভবদের বাসাতেই আছেন, আর রঙ্গনের আলিশান বাড়িটা নিস্তব্ধ হয়ে পড়ে আছে। এতদিন পরে সবাই একসাথে হয়েছে, গল্প গুজবে মেতে উঠেছে সকলেই। হঠাৎ আফসান মির্জা, অনুভবের বাবা, ফোন দিয়ে জানালেন তিনি আর বাহিরে থাকবে না, খুব তাড়াতাড়ি দেশে আসবে, আর ওহিদের ধুমধাম করে বিয়ে দেবে। সবাই ভীষণ খুশি হলো। অনিমা বেগম তো খুশিতে কান্নাই করে ফেললেন। তার কান্না দেখে আকলিমা বেগম নিজেও কান্না করে ফেললেন। কতদিন পর মানুষ দুটো এক হবে। শফিক সাহেবের শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, এটা নিয়ে আনোয়ারা বেগমের চিন্তার শেষ নেই। ইচ্ছে সে কটা দিন থেকে গেছে তাদের কাছে, নিয়ে যেতে চেয়েছিল সাথে করে, কিন্তু শফিক সাহেব গেলেন না। আজকে রাতের খাবার খাওয়ার পরে আনোয়ারা বেগম কান্নাকাটি করতে বসলেন। তাকে এভাবে কাঁদতে দেখে শফিক সাহেব বললেন, কি গো গিন্নি, কাঁদছো কেন? তুমি কি আমাকে একা করে চলে যাওয়ার চিন্তা করছো? শফিক সাহেব মুচকি হেসে বললেন, বয়স তো হয়েছে গিন্নি, তবে তোমাকে রেখে যাওয়ার যে ইচ্ছা আমারও নেই। আল্লাহ যদি ডাকে তাহলে যেন একসাথেই নিয়ে যান। শফিক ইশারা করে পাশে শুতে বললেন। আনোয়ারা বেগম শুতেই তিনি বললেন, আপনার মতো ঘরনি সবার হোক বিবিজান। আপনার মতো জামাইও সবার হোক মাস্টার মশাই। ভালোবাসি। আমিও।
কতখানি? যতখানি আপনি ভালোবাসেন তার থেকে একটু বেশি। শফিক সাহেব হাসলেন। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমানো দরকার। ঘুমিয়ে পড়ো, তোমার আমার প্রেম আলাপ শেষ হওয়ার না। ইদানিং ওহি ভীষণ দুর্বল হয়ে পড়েছে, ঠিকমতো খেতে পারে না, সব কিছুই তার গন্ধ লাগে। আজকে আবার মাথা ঘুরিয়ে পড়ে গেছে, টেনশনে মাথা ফেটে যাচ্ছে অনুভব আর রঙ্গনের। ইচ্ছের কিছুটা সন্দেহ হতেই সে ওহিকে পরীক্ষা করে নিতে বলল। ইচ্ছে পাইচারি করছিল। ওহি ধীরে সুস্থে বেরিয়ে আসলো। ইচ্ছে তার মুখের দিকে তাকিয়ে আছে সুখবরটা শোনার জন্য, কিন্তু সে কিছুই বলছে না। এবার বিরক্ত হয়ে বলল, কিছু তো বল। লজ্জা লাগছে আমার। তার মানে? ওহি মুচকি হেসে মাথা নাড়ালো। ব্যাস, ইচ্ছে দৌড়ে বেরিয়ে গিয়ে সবাইকে জানালো। অনুভব আর রঙ্গনের দুজনের দু রকমের অনুভূতি হচ্ছে। অবাক করা বিষয়, রঙ্গনের চোখ ছলছল করছে। তা দেখে মজা নিতে চাইল না অনুভব। বলল, তোর কি বাবা না আসা পর্যন্ত অপেক্ষা করা গেল না? না, গেল না। নিজের বিয়ের অনুষ্ঠান হওয়ার আগে বাচ্চা আসার অনুষ্ঠানের ব্যবস্থা করে দিলি। রঙ্গন হাসলো, বলল, শোন, অনুষ্ঠানটা আমানত হিসেবে তুলে রাখ। পরে যদি আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে না দিতে চাস, তখন তাই সুযোগটা রেখে দিলাম। অনুভব মুখ ভেঙিয়ে বলল, আশায় থাক, আমার মেয়েকে তোর ঘরে দিব না। রঙ্গন উঠে দাঁড়ালো, যেতে যেতে বলল, সে উত্তর পরে দিব, আগে তোর বোনকে দেখে আসি, থাক। ওই ঘরে বসে নিজে নিজেই হাসছিল। রঙ্গন পেছন থেকে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, কিরে, হাসছিস কেন? জানেন না নাকি? জানি, তবে আবার বল। পারবো না। বলতো, আমাদের ছেলে কার মতো হবে? ছেলেই হবে। আপনি শিওর? অবশ্যই। তাহলে আর কার মতো হবে? আপনার মতোই। আচ্ছা দাঁড়া, ওর থেকেই শুনি। রঙ্গন ওহিকে বসিয়ে তার পেটে কান দিয়ে জিজ্ঞেস করল, কিরে, তুই কার মতো হবি বলতো? ওহি হাসে। রঙ্গন নিজে বসেই তার দিকে তাকিয়ে বলল, ভালোবাসি তোকে। আমি বাসি না। কেন? আপনি তুই বলাটা কি এখনো বাদ দিবেন না? না, তোকে আর তোর ভাইকে তুই বলতে আমার অনেক ভাল লাগে। ঢং। রঙ্গন হেসে ওহির হাত ধরে বলল, আমার অগোছালো জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বউ। তোকে জ্বালাতন করতে আমার ভীষণ ভালো লাগে, আর আমি সারা জীবন এই কাজটাই করতে চাই। সবাই তো ভালোবেসে পাশে থাকে, আমি না হয় জ্বালিয়েই পাশে থাকলাম। ভালোবাসাটা হয়তো ঠিকমতো প্রকাশ করতে পারি না, কিন্তু সত্যি এটাই, আমিও আপনাকে অনেক ভালোবাসি। ইচ্ছে ভীষণ খুশি। আনোয়ারা বেগম ফোন দিয়ে জানাতেই তিনি বললেন, তুই কবে নিবি? ব্যাস, তার মাথায় এখন এটাই ঘটছে। মুখ ফুলিয়ে রুম ঢুকে চুপচাপ বিছানার উপর বসল। অনুভব একটা বই পড়ছিল। ইচ্ছেকে আসতে দেখে রেখে দিল। বলল, এই তো খুশিতে নাচানাচি করছিলে, আবার কি হলো? ইচ্ছে মুখ ফুলিয়েই বলল, আমারও বাচ্চা চাই। আমার বাচ্চা আমাকে কি বলে রাখবে, এই টেনশন কি তোমার শেষ? তোর ওসব এখনো মনে রেখেছেন? রাখবো না বলছো? হুম। আচ্ছা, আমাদেরও হবে, এদিকে এসো। ইচ্ছে এগিয়ে যেতেই অনুভব বইয়ের ভাঁজ থেকে একটা চিঠি বের করে তার হাতে ধরিয়ে দিতে দিতে বলল, শোনো মেয়ে থেকে শোনো বউ হয়ে গেছো, তাই বলে কি চিঠি দেওয়া বাদ দিয়ে দেবে? আর চিঠি দাও না কেন, আবারও চিঠি দেবে, বুঝেছো? আর এটা দিলাম তোমাকে মনে করিয়ে দিতে। ইচ্ছে অবাক চোখে তাকিয়ে চিঠি খুলে পড়তে লাগলো। প্রিয় বউ, ভালোবাসি 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 তোমাকে। তোমাকে আমি ভীষণ ভালোবাসি। আমার হাজারো ক্লান্তি দূর করতে তুমি নামক একটা মানুষ হলেই যথেষ্ট। মানুষ কত রকমের ভাবে প্রিয় মানুষের রাগ ভাঙায়, আর তুমি ভাঙাও তোমার সেই বিখ্যাত কবিতা শুনিয়ে। বিষয়টা কিন্তু বেশ ইউনিক, কখনো হয়তো বলি না, তবে আজ বলছি। তোমার লজিকহীন কবিতাগুলো আমার ভীষণ পছন্দ। শোনো বউ, আমি তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিজের কাছে সারা জীবন রেখে দিতে চাই। জীবনে প্রথম চিঠি লিখছি, কি লিখবো বুঝতে পারছি না, তাই আপাতত ইতি টানলাম। ইতি তোমার অপ্রিয় থেকে প্রিয় হওয়া এমপি মশাই। ইচ্ছে চট করে অনুভবকে জড়িয়ে ধরল। একটু রইস হয়ে বলল,
আমাদের বাড়ির গাছে আম আসে 12 মাসে। শুনুন এমপি মশাই, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। 4 বছর পর। আমি তোকে বদকুল বলতাম, তাহলে তুই আমার কথাতে বধ করবি মানে? উঠবি আর বুঝবি। বধ মানে বধ? না না, বদ বদ। সকাল কথা বলছিস? বদ। সকাল সকাল কি মামনির হাতে মার খেতে কি মাথাটা কি গেছে জেরি তোর? না, মাল খাইনি। তুই একদম নড়বি না, আমি এখন বধ করবো তোকে। আমাকে কেন বস করবি? তুই যাতে সারা জীবন আমার কথা মতো চলি, সেই জন্য। সারা না, ওটা সারা হবে, কিন্তু তুই এই কথা কোথায় শুনছিস তাই বল। নাইলা খালা বলেছে আমাকে। কি? কেন? আমি আজকে টিভিতে বাগানে নাইলা খালাকে দেখতে দেখেছি। আমি গিয়ে বললাম, পথ কি? বললো, কই কিছু না তো, তুমি এখানে কেন মা? আগে তুমি বলো কেন এসেছো, নইলে কিন্তু। নইলে কি? নইলে আমি পাপাকে বলে দিব তুমি তালুয়ান তাত্তুকে দেখে মিটমিট করে হাসো, তারপর বলে দিব যাকে বদ কলা হয় সে সব কথা শুনে। রায়ান বিরক্ত হলো, থমথমে গলায় বলল, দেখ আরশি, সকাল সকাল মেজাজ গরম করিস না আমার। কানের নিচে একটা থাপ্পড় দিয়ে 4টা দাগ ফেলে দেবো। আরশি রেগে তাকিয়ে বলল, আর আমি কি তোকে ঠেলে দিব? তুই আর তোর বাপ আমার কিচ্ছু করতে পারবে না। তোকে আমি। বলে রায়ানের হাতে কামড় বসিয়ে দিল। বেচারা মাথায় সে 2-4টি কিল বসিয়ে দিল। রঙ্গন আর ইচ্ছে ছুটে এসে তাদের ছাড়িয়ে নিল। অতঃপর একে অপরের দিকে অসহায় চোখে তাকালো, যার অর্থ এদের বিয়ে দেওয়ার আশা বোধ হয় আশায় রয়ে যাবে।